কালের কণ্ঠ ডিজিটালের আয়োজন অন অ্যান্ড অফ দ্য ফিল্ডে স্বাগত জানাচ্ছি দর্শকদের। সাক্ষাৎকার ভিত্তিক এই আয়োজনের আজকের অনুষ্ঠানে আসলে এমন একজন অতিথি আছেন, একাধারে তার অনেকগুলো পরিচয়। আমরা সাধারণত এই ধরনের প্রোগ্রামে ক্রীড়াবিদদের এনে থাকি, কিন্তু এই অনুষ্ঠানে যাকে এনেছি তিনি তার নতুন একটি পরিচয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তো একাধারে দুই পরিচয়ের এই মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক আমিনুল হক, এবং বর্তমানে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক। একই সঙ্গে এটা তার আরেকটি পরিচয়, এই মুহূর্তে মনে হয় সবচেয়ে বড় পরিচয়। আমিনুল ভাই, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। শুরুতেই জানতে চাচ্ছি আসলে আপনার যে দুইটা পরিচয়, সেই দুইটা পরিচয়ের মাঝখান থেকে যে দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, এক ঢিলে আসলে দুই পাখি মারবো আমরা। খেলাধুলা নিয়েও কথা বলবো, একই সঙ্গে রাজনীতি নিয়েও কথা বলবো। তো তার আগে যে শুরুতে আমি জানতে চাচ্ছি যে এই সাক্ষাৎকারটা আসলে কোন জায়গা থেকে শুরু করতে আপনি আগ্রহী হবেন? ওয়েল, আপনাকে প্রথমে ধন্যবাদ। এবং আজকের দীর্ঘদিন পরে মানে স্পোর্টসের বিষয় নিয়ে কথা বলছি, এবং স্পোর্টসের পাশাপাশি রাজনীতি তো আমাদের একটি চলমান একটি প্রক্রিয়া। কারণ গত 17 বছর ধরে আমরা এই স্বৈরাচারের দুঃশাসনের ভিতরে যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি, সেই নির্যাতন নিপীড়ন ওভারকাম করে আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, এবং বাংলাদেশ নতুনভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এবং সেই স্বস্তির বাংলাদেশে আমরা চাই যে অ্যাজ এ ক্রীড়াবিদ হিসেবে, একজন সাবেক বাংলাদেশ ফুটবল টিমের প্লেয়ার এবং ক্যাপ্টেন হিসেবে আমার আসল পরিচয় কিন্তু অ্যাজ এ ফুটবলার। আমি একজন ফুটবলার, এবং সেই পরিচয় থেকেই কিন্তু আমি আজকে বর্তমানে একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজপথের একজন কর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। এবং আজকে ফুটবলার থেকেই একজন বেড়ে ওঠা রাজনীতিবিদ, মানে ফুটবলার আমিনুল হক। আচ্ছা, মানে ফুটবলার পরিচয়টাই কি স্টিল আপনার কাছে বড়? ডেফিনেটলি, কারণ আমি ফুটবলার থেকেই আমিনুল হক হয়েছি, এবং ফুটবল থেকেই কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, এবং বাংলাদেশের মানুষের যে দাবি এবং অধিকার আদায়ের জন্য দীর্ঘ 17 বছর ধরে সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে যোগদান করেছি, এবং ডে ওয়ান থেকেই আজ অবধি দলের একজন কর্মী হিসেবে নিজেকে দেশের মানুষের জন্য চেষ্টা করছি উৎসর্গ করে দিয়ে দেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা পূরণ করা। আচ্ছা, আমরা রাজনৈতিক প্রসঙ্গে হয়তো আরেকটু পরে আসবো, যেহেতু আপনি নিজেই বলছেন যে খেলোয়াড় পরিচয়টাই আপনার মূল পরিচয়, এবং সেখান থেকেই আপনার পরবর্তী পরিচয়গুলো দাঁড়িয়েছে। আমি খেলোয়াড় হিসেবে জানতে চাই একটা জিনিস, যেটা হচ্ছে যে বাংলাদেশে সাবেক ফুটবলার বলেন বা ক্রিকেটার বলেন, তাদেরকে সাধারণত একটা জিনিসের প্রতি আমরা ঝোঁক দেখি, যে খেলা ছাড়ার পর কোচিং বা খেলা রিলেটেড পেশায় জড়িত হওয়ার পর প্রথম যেই বড় লক্ষ্যের কথা শোনা যায়, সাধারণত ক্রিকেটার হলে প্রথমে ক্রিকেট প্রশাসনে আসতে চান, ফুটবলার হলে ফুটবল প্রশাসনে আসতে চান, বিসিবি অথবা বাফুফেতে আসতে চান। আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে একেবারেই ব্যতিক্রম। আপনাকে কখনো শুনিনি যে আমি বাফুফের সভাপতি হতে চাই বা অমুক বড় পদে যেতে চাই। শুরু থেকেই রাজনীতির প্রতি ঝোঁকটা আসলে কিভাবে তৈরি হলো, বা আপনি ফুটবলার থেকে সরাসরি কেন রাজনীতিতে আসতে চাইলেন? মাঝখানে কেন ফুটবল প্রশাসন না, বা ফুটবলের কোচিং না, ফুটবলের কর্মকর্তা না, একেবারে সরাসরি রাজনীতিতে? এটার পেছনের গল্পটা একটু জানতে চাই। ওয়েল, আপনাদের সকলেরই মনে আছে যে 1991 সালে যখন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের যে অর্জন 91 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের সরকার পরিচালনার যে দায়িত্বভার পান, তিনি প্রধানমন্ত্রী হন, তখন আমার কাছে মনে আছে আমি অনেক ছোট, তখন আমার বয়স 11 বছর বা 12 বছর হবে। হাফ প্যান্ট পরে, সেন্ডু গেঞ্জি পরে সে বিজয় মিছিল করেছিলাম। এবং যতই একটু একটু করে বড় হচ্ছিলাম, আমি বেসিক্যালি আমার পরিবার বা আমার বাবা মার কাছ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, বা তিনি যে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, বা অল্প সময় তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে যেভাবে একটি সমৃদ্ধশালী স্টাবলিশড একটি বাংলাদেশে পরিণত করার যে স্বপ্ন বা যেই বাস্তবায়ন তিনি করেছিলেন,
সেখান থেকে কিন্তু আমার জিয়াউর রহমানের প্রতি যে একটি ভালো লাগা, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, আন্তরিকতা, পরবর্তীতে যখন আস্তে আস্তে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলাম যে তিনি প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পরে তিনি যেভাবে গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করলেন এবং তিনি সেই স্বৈরাচার এরশাদের সাথে তার যে প্রলোভনের যে নির্বাচন ছিল ৮৬ যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি কিন্তু ওই শেখ হাসিনার মতো যে স্বৈরাচার তার সাথে কিন্তু যোগদান করেননি। তো তিনি যে আপসী নেত্রী, তার প্রতি যে একটি ভালো লাগা, ভালোবাসা, তার প্রতি যে শ্রদ্ধাবোধ, সেখান থেকে কিন্তু আমি আসলে আমার রাজনীতির একটি স্বপ্ন আমি বুনন করেছিলাম সেই ছোটবেলা থেকেই। তো পরবর্তীতে তো আসলে দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের ফুটবলের সাথে জড়িত ছিলাম। কিন্তু এই স্বপ্নটা কিন্তু সেই ছোটবেলা থেকেই লালন করে এসেছি যে আমি ফুটবলার থেকে যখন খেলা ছেড়ে দিব ঠিক তখন আমি চেষ্টা করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, এতদিন ফুটবলার হিসেবে দেশের মানুষকে চেষ্টা করেছি ভালো কিছু উপহার দেওয়া, ভালো রেজাল্ট বা ভালো ট্রফি যাতে দেশের পক্ষে যাতে একটি সুনাম বয়ে আনতে পারি, দেশের মানুষকে যাতে উৎসাহিত করতে পারি। সেই জায়গা থেকে খেলা ছেড়ে দেওয়ার পরে আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের মানুষের জন্য কাজ করব, গণতন্ত্রের জন্য কাজ করব, দেশের মানুষের পাশে থেকে কিভাবে মানুষের যে ছোট ছোট সমস্যাগুলো রয়েছে কিভাবে নিজেকে মানুষের জন্য নিবেদিত করে দিতে পারি, সেই স্বপ্নগুলি নিয়েই কিন্তু আসলে ২০১৪ সালের ৫ই মার্চ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে আমি আনুষ্ঠানিকভাবে, আমি সহ আমাদের আরও অনেক খেলোয়াড়রা সেই যে ১৪ সালের রাজনৈতিক যে পরিস্থিতি, যে একটি ভয়াবহ একটি অন্ধকারের ভিতরে ছিল, সেই পরিস্থিতিতে দলের একজন নিবেদিত কর্মী হিসেবে আমি যোগদান করেছিলাম। তো অনেকে আমাকে বলেছিল যে এই রাজনীতির তো একটি দুঃসময়, এই সময় তুমি কেন যাবা, আমি পর্যন্ত আমার পরিবার থেকেও বলেছিল। বাট আমার কাছে মনে হয়েছে যে ওই সময়টা আমার জন্য রাইট টাইম ছিল, যে দলের বা দেশের যে একটি পরিস্থিতি যেখানে স্বৈরাচার যেভাবে বিরোধী দলকে যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, ঠিক সেই মুহূর্তে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে এবং আমার যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আমি বিএনপিতে যোগদান করেছিলাম। সকল বাধা বিপত্তি পেরিয়ে আমি ডে ওয়ান থেকে চেষ্টা করেছি আজ অবধি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে দেশের মানুষের জন্য নিবেদিত করা। ২০১৪ সালের ৫ই মার্চ এই তারিখটা মনে রাখলাম। আমি পরবর্তীতে এই তারিখটা থেকে অন্য আলোচনায় যাব। তার আগে এবার একটু ফুটবলে ফিরি। সম্প্রতি যেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলে একটা নতুন জোয়ার এসেছে এবং অনেকেই এই বিষয়টাকে পজিটিভলি দেখছেন, কেউ কেউ আবার নেতিবাচকভাবেও দেখছেন যে প্রবাসী ফুটবলারদের ঘিরে একটা জাগরণ। এবং সম্প্রতি একটা ট্রায়াল হয়ে গেল ৩ দিনের, যেখানে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় ৫০ জন ফুটবলার এসে ট্রায়াল দিয়ে গেছেন। তো আপনি কি মনে করেন যে বর্তমান ফুটবল ফেডারেশন যেই পথে এগোচ্ছে এটাই কি সঠিক পদক্ষেপ কিনা, যেখানে হচ্ছে যে প্রবাসীদের দিকে খুব বেশি তাকিয়ে থাকা হচ্ছে কিন্তু দেশের আনাচে কানাচে ট্যালেন্ট ছড়িয়ে আছে কিনা, পর্যাপ্ত প্রতিভা আছে কিনা সেটা খোঁজার বন্দোবস্ত এখন পর্যন্ত নেই। এ কারণেই নেতিবাচক আলোচনা, আবার ইতিবাচক আলোচনাও আছে। আপনি কিভাবে দেখছেন যে আসলে শুধু কি প্রবাসীদের উপর ভিত্তি করে বাংলাদেশের ফুটবলকে জাগানো সম্ভব কিনা? না, আমি লাস্ট কথা ধরে বলতে চাই যে শুধু প্রবাসীদের উপরে নির্ভর করে বাংলাদেশের ফুটবল কখনোই এগোনো সম্ভব না। প্রবাসীদের আমরা হয়তো বা সাময়িক এনে উপকৃত হতে পারি বাংলাদেশ দল, বাট আমাদের যে মূল ভিত্তি, নিজের যে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেলে সেখানে ফুটবলের যে চর্চাটা দরকার, সেই চর্চাটা আসলে বাংলাদেশের ফুটবলে নাই। এবং সেটা আমি বলছি না যে রাতারাতি এটা পরিবর্তন করা সম্ভব, বাট আমি যখন নিজে খেলেছি তখন থেকে কিন্তু আপনিও স্পোর্টসের একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন একসাথে আমরা কাজ করেছি, আপনি কাজ করেছেন, লিখেছেন আমাদের বিষয়। আমার কাছে মনে হয় যে আমরা যখন খেলেছি তখন থেকে কিন্তু আমরা এই কথাগুলি বলে আসছি যে আমাদের যে গ্রাসরুট লেভেলে যে খেলোয়াড়দের যে উৎপত্তির যে জায়গাটি, মানে একজন সন্তান বা একজন ছোট মানুষ বা ছোট বাচ্চা কেন ফুটবলার হবে বা সে কেন ক্রিকেটার হবে এবং তার বাবা মা তাকে কেন ফুটবলার বানাবে, এই যে বিষয়টি, এই জায়গাটিতে আমরা কখনোই কাজ করি নাই। এবং আমরা দেখেছি যে সেই আমি যখন খেলি 94 থেকে 2013 সাল পর্যন্ত একটানা খেলেছি বাংলাদেশের, এবং 96 to 2011 পর্যন্ত বাংলাদেশ টিমে খেলেছি এবং ক্যাপ্টেন থাকা অবস্থায় আমি বাংলাদেশ ফুটবল থেকে অবসর নিয়েছি, আপনাদের সকলেরই মনে আছে।
তো আমার কথা হচ্ছে যে আমরা সেই গ্রাসরুট লেভেলে কিন্তু কখনোই যাই না। আমরা সকলেই ধরেন একজন বিদেশি কোচ আসলো, এসে তাকে বলে দিই যে তোমার কাছে এই টিমটি বুঝিয়ে দিলাম, তুমি আমাকে চ্যাম্পিয়ন করে দাও। আর ভাই তার কাছে তো জাদুর কাঠি নেই যে সে ম্যাজিক দিয়ে সে চ্যাম্পিয়ন করাই দেবে, বাট তাকে একটা সময় দিতে হবে। বাট আমরা মানে বাংলাদেশি হিসেবে আমরা খুব কুইক রেজাল্ট চাই, এটা দোষের না, এটা অবশ্যই বাংলাদেশি হিসেবে আমরা চাইতেই পারি, কিন্তু আমাদের যে গ্রাসরুট লেভেলটা দরকার যে স্টার্টিং করা, সেই স্টার্টটা কিন্তু আজ পর্যন্ত আমরা করতে পারি নাই। এবং যার কারণে আমাদের যে তৃণমূল থেকে, যেমন আমাদের একসময় আমরা শেরে বাংলা কাপ খেলেছি, আমাদের সরোয়ার্দী কাপ হয়েছে, আমাদের স্কুল ফুটবল হয়েছে কোনো এক সময়, আমাদের যে বিভিন্ন বিমান কাপ আমি নিজে খেলেছি, মামুনি গোল্ড কাপ আমি নিজে খেলেছি, আমি কিন্তু সেখান থেকে উঠে আসছি। এই খেলাগুলো কিন্তু গত আমরা 15-20 বছর ধরে কিন্তু দেখি না, বা 25 বছর ধরে আমরা দেখছি না। এই খেলাগুলো যদি আপনি প্রত্যেকটি জেলা বা উপজেলা লেভেলে শুরু না করেন, তাহলে কিন্তু নতুন নতুন খেলোয়াড়রা বের হয়ে আসবেন। আপনি তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের রংপুরে যে হাসান মিয়া গোলকিপার, হ্যাঁ, ওর একটি ভিডিও দেখে আমার কাছে খুব মানে খারাপ লেগেছে যে সে তার যে আর্থিক অসচ্ছলতার কারণে সে হয়তো বা একটি বুট কিনতে পারছে না, সে একটি গ্লোভস কিনতে পারছে না, বাট সে কিন্তু ভালো ফুটবলার, সে তার পেনাল্টি সে ঠেকিয়েছে, তার রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। এই যে একটি ফুটবলার যে বেড়ে ওঠা যে কত কষ্টের, কিন্তু এই ফুটবলারকে ধরে রাখার দায়িত্ব তো আমাদের, কিন্তু আমরা কি তাকে পারছি? ধরে রাখতে পারছি না। বাট আমরা কারেন্ট মানে হঠাৎ করে কিভাবে রেজাল্ট পাওয়া যায়, আমরা প্রবাসী ফুটবলারদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো। এটা আমাদের ন্যাশনাল টিমকে আরও সমৃদ্ধশালী করার জন্য, যদি আমরা ওইখান থেকে ভালো হামজার মতো যদি কোনো ফুটবলারকে আমরা পাই, আমরা সামিত সোমের মতো যদি কোনো ফুটবলারকে পাই, আমরা জামাল ভুঁইয়ার মতো কোনো ফুটবলারকে যদি পাই, আমরা তারেকের মতো যদি কোনো ফুটবলারকে পাই, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু এটা তো সাময়িক একটা বিষয়, কিন্তু আমার রুট লেভেল যদি ঠিক না থাকে, আমরা এদেরকে দিয়ে হয়তো বা একটা সাময়িক সময় সাস্টেইন করব, বাট ইন দ্য লং রান কখনই আমি আমার ফুটবলের যে চাওয়া, যে প্রত্যাশা, দেখেন আমাদের সিঙ্গাপুরের সাথে ম্যাচের যে বিষয়টা, ম্যাচের আগে যে একটা হাইপ উঠেছে, বাংলাদেশের মানুষ বা প্রত্যেকটি কানায় কানায় পরিবারের ভিতরে, প্রত্যেকটি দর্শকের ভিতরে একটি উত্তেজনা বিরাজ করেছে যে বাংলাদেশে হামজা কিংবা আরও যারা প্রবাসী ফুটবলার রয়েছে তারা কি করবে। এবং আপনার টিকিট নিয়ে যেভাবে একটি মানে কারাকারি লেগেছে, আপনি নিজেই দেখেছেন, আমি নিজেও দেখেছি, এবং আমি নিজেই গ্যালারিতে বসে খেলা দেখেছি। আমার কাছে ভালো লেগেছে যে ফুটবলের ক্রেজ কিন্তু এটাই, যে দর্শকরা টিকিট চাবে, টিকিট পাবে না, কারণ দর্শক কানায় কানায় পরিপূর্ণ, টিকিট তো আর বাড়তি বানানো যাবে না, তাই না? বাট এই যে ক্রেজটাকে কেন্দ্র করে আমরা হয়তো বা হেরে গেছি, বাট এটা হতাশ হওয়ার কোনো কারণ নাই। বাট আমি আমাদের অনেক অফিসিয়ালদের ভিতরে নেগেটিভ মন্তব্য করতে দেখেছি, অনেকে কোচের পদত্যাগ চেয়েছেন, অনেকে বলেছেন যে এই প্লেয়ারকে কেন নামাইলো, এই প্লেয়ারকে কেন চেঞ্জ করলো। এটা সিঙ্গাপুর অনেক দিন ধরে তার একটি টিম কাজ করছে, তার এখানে আমরা হারতেই পারি, বাট তার মানে এই না যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, আমাদের সামনে আরও ভালো করার সুযোগ আছে। এইটাকে আমরা পজিটিভলি কখনোই দেখি না, বরং আমি বিএফএফ এর কিছু অফিসিয়ালকে দেখেছি যে তারা মন্তব্য করেছে যে কোচের পদত্যাগ চায়, বাট যারা বলেছে তারা ফুটবল কতটুকু বুঝে এই বিষয় নিয়ে আমি সন্দিহান। যে তারা হয়তো বা বলছে সে এখন বিএফএফ এর একজন মেম্বার, তার এখন রাইটস আছে বলার, সে বলছে, বাট বাস্তবে সে ফুটবল কতটুকু বুঝে আমি আবারও বলছি যে আমি নিজেই সন্দিহান রয়েছি। সো দ্যাট আমার কাছে মনে হয় যে এখানে আমরা গত 17 বছর যে ফুটবল ফেডারেশনে যাদেরকে দেখেছি, যারা ওই স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই সালাউদ্দিন সাহেবের আমলে যারা শুধু নিজেরাই নিজেদের চেয়ারকে ধরে রাখার জন্য ফুটবলের যে সাইনবোর্ডটাকে ব্যবহার করেছে, বাফুফের সাইনবোর্ডটাকে ব্যবহার করেছে, আলটিমেটলি আপনি দেখেন 2011 পর থেকে আমরা মালদ্বীপের সাথে কখনো জিততে পারি নাই, আমরা ভুটানের সাথে হেরেছি, এবং আমরা যতই দিন গেছে আমরা কিন্তু ডিটোরেট করেছি, আমাদের র্যাঙ্কিং নিচের দিকে নেমে গেছে। এখন আমরা বর্তমানে হামজা চৌধুরী কিংবা আমাদের জামাল ভুঁইয়া, সামিত সোম বা অন্যান্য যে প্রবাসী ফুটবলাররা আসছে, তারা এটাকে পজিটিভলি আমি নিতে চাই, এটা ভালো দিক, এটা খারাপ কিছু না, কিন্তু আমাদের এই ফুটবলারদেরকে কিভাবে আমরা কাজে লাগাবো এটা তো বাফুফের দায়িত্ব। আমাদের প্লেয়ারদেরকে কিভাবে পেশাদারি মনোভাব নিয়ে আসবে সেটা তো বাফুফের দায়িত্ব। আমাদের ক্লাবগুলি কিভাবে পেশাদারিত্বের জায়গায় আসবে সেটা বাফুফের দায়িত্ব। আমরা ঘুরে ফিরে সেই মাঠের অভাব কিন্তু এখনও ফিল করছি, বাট আমরা যদি সরকারের পক্ষ থেকে বা আমরা যদি মানে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যদি প্রত্যেকটি ক্লাবের যে প্রাতিষ্ঠানিক যে মাঠ থাকা দরকার কিংবা তাদের যে পেশাদারিত্ব যে এনভায়রনমেন্ট দরকার, সেটা আমরা কতটুকু ইনশিওর করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমি আপনি এরকম আরও যদি বলতেই থাকি,
আসলে এটার সমাধান যদি যারা দায়িত্বে রয়েছে বর্তমানে তারা যদি সদিচ্ছা পোষণ না করে তাহলে এটা কখনোই সম্ভব না। বাট আমি এই জায়গাটি একটি কথা বলতে চাই যে আমি আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমার এই বাংলাদেশের ফুটবল না টোটাল স্পোর্টস নিয়ে একটি স্বপ্নের বা একটি পরিকল্পনার আলোচনা আমরা করেছি। ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়টি নিয়ে কিন্তু কিছু পয়েন্ট জাতির সামনে তুলে ধরেছেন, যেটি আমরা করতে চাই। আল্লাপাক যদি আমাদেরকে দেশের জনগণের ভোটে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করব। সেটি আমরা বাংলা, ইংলিশ কিংবা আমাদের অন্যান্য ইভেন্টের জন্য যেভাবে আমাদেরকে পাস মার্ক পেতে হয়, 100-র ভিতরে আমাকে 33 পেতে হয়, ঠিক একইভাবে সেই স্পোর্টসগুলোকে আমরা সেটি বিশেষ করে আমরা যেগুলি অলিম্পিকে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে, আমাদের ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে, আমাদের দলীয় যে জনপ্রিয় যে গেমসগুলো রয়েছে লাইক ফুটবল, ক্রিকেট, আমাদের ভলিবল বলেন, বাস্কেটবল বলেন, শুটিং বলেন, আমাদের মানে যতটুকু আমাদের সীমাবদ্ধতার ভিতরে আমাদেরকে সাপোর্ট করে সেই গেমগুলোকে সিলেক্ট করে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব, যাতে ওই রুট লেভেল থেকে এবং প্রত্যেকটি এলাকায়, বিশেষ করে যদি ধরেন আমি ঢাকা মহানগর কেন্দ্রিক যদি বলি, আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে চেষ্টা করব যে সরকারি উদ্যোগে আমরা একটি মাঠ যাতে সংস্কার করতে পারি, একটি মাঠের পরিবেশ যাতে আমরা দিতে পারি, সেখানে আমাদের সন্তানরা খেলবে, আমাদের স্কুলের বাচ্চারা খেলবে, এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, যারা মাঠের চারপাশে ওয়াকওয়ে করে দেওয়া, যাতে মুরব্বীরা বিকালবেলা বা রাতের বেলা নিরাপত্তার ভিতরে যাতে তারা হাঁটতে পারে, এই একটি এনভায়রনমেন্ট আমরা একটু তৈরি করতে, জাস্ট একটু ছোট্ট দুটো এক্সাম্পল দিলাম আপনাকে। এরকম আরও অনেক বৃহৎ পরিকল্পনা আমাদের রয়েছে, সেটা স্টেপ বাই স্টেপ আল্লাপাক যদি আমাদেরকে সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা সেটা করব। আপনার বক্তব্যে একটি নাম এসেছে, সেটা হয়তো প্রসঙ্গক্রমে আমিও সেই জায়গাটিতে আসতাম, কাজী সালাউদ্দিন। আপনি দেখেন যে একসময় ক্রিকেটাররা সংগঠক হতে পারবে না এরকম একটা প্রচেষ্টা চলেছে, তারপরেও গঠনতান্ত্রিকভাবে ক্রিকেটারদের প্রশাসক হয়ে আসার একটি ব্যবস্থা হয়েছে। কিন্তু ক্রিকেটে যেটা হচ্ছে যে কমন একটা মানুষের একটা ফিলিং যে ভালো ক্রিকেটার কখনো ভালো সংগঠক হতে পারে না। বাট কাজী সালাউদ্দিন যখন 2008 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়ে আসেন, অনেকেই মনে করেছিলেন যিনি হয়তো বাংলাদেশের ফুটবলকে পরিপূর্ণ করতে পারবেন। পরের 16 বছর, এই 16 বছরে বাংলাদেশের ফুটবল উন্নয়নে উনি কতটা ভূমিকা রাখতে পেরেছেন বলে আপনি মনে করেন, এবং যদি তার ভূমিকাটা নেতিবাচক হয় সেটা কতটুকু ছিল? এই আমি আসলে পজিটিভ বা নেগেটিভ ভাবে বলবো না, বিষয়টা আমার হচ্ছে যে বাস্তবতা। আমি কতটুকু করতে পেরেছি সেটা যদি আমি সেলফ অ্যানালাইসিস না করি বা আমার যদি সেলফ চিন্তাটা না থাকে, তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারবো না, তাই না? তো আমরা যখন 2008 সালে যখন কাজী সালাউদ্দিন সাহেব যখন আমাদের যে বাফুফের সভাপতি হয়ে আসলেন, আমরা কিন্তু বিগত সময় দেখেছি যে বিভিন্ন ক্রীড়া সংগঠকরা তারা দায়িত্বভার পালন করেছেন। অনেক সময় হয়তো বা আমরা কিছু কিছু জায়গায় তাদের প্রতি কিছুটা অখুশি ছিলাম, বাট তারা কিন্তু চেষ্টা করেছেন আমাদেরকে সর্বোচ্চ খুশি রাখার জন্য বা আমাদেরকে ফ্যাসিলিটিসগুলি দেওয়ার জন্য। কাজী সালাউদ্দিন সাহেব আসার পরে যেটি আমরা স্বপ্ন দেখেছিলাম যে উনি তো একজন ফুটবলার, তো ফুটবলারের যে দুঃখ কষ্ট বা যে চাওয়া যে প্রত্যাশা তিনি সেটা নিজে ভালো করে বুঝবেন। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কাজী সালাউদ্দিন সাহেব দায়িত্ব নেওয়ার পরে, আপনার মনে আছে 2010 সালে যখন আমি ক্যাপ্টেন, আমরা এসএ গেমসে গোল্ড মেডেল পাই, এবং তিনি সেমিফাইনালে আমাদের সাথে দেখা করে বলেছিলেন যে তোমরা চ্যাম্পিয়ন হও, আমি সুইজারল্যান্ড যাচ্ছি, আমার একটি ফিফার একটি কংগ্রেসের একটি মিটিং রয়েছে, আমি এসে দেখো তোমাদের জন্য কি করি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা সেমিফাইনালে জিতলাম, আমরা ফাইনালে আফগানিস্তানের মতো দলকে আমরা 4-0 গোলে হারালাম, এবং পুরো টুর্নামেন্টে কোনো গোল রিসিভ করিনি, আমরা একদম ক্লিন আমরা চ্যাম্পিয়ন হলাম। চ্যাম্পিয়ন হওয়ার পরে তো আমরা আমাদের প্লেয়াররা সবাই খুব এক্সপেক্ট করছিল যে হয়তো বা কাজী সালাউদ্দিন সাহেব এসে অথবা আমাদের ফুটবলারদের জন্য কিছু করবেন, বাট দুর্ভাগ্যের বিষয় এক কাপ চাও তিনি খাওয়ান। এই কথাটি আমি ফ্রন্ট অফ সালাউদ্দিন ভাই সামনে, আমি ঢাকা ক্লাবে একটি আপনাদের স্পোর্টসের বিএসজি এর একটি প্রোগ্রাম ছিল, সেখানে কাজী সালাউদ্দিন সাহেব, ওই তৎকালীন আওয়ামী স্বৈরাচার সরকারের যে সালাম মুর্শিদি তিনিও ছিলেন, মানে তৎকালীন যারা ছিলেন আর কি, তাদের সকলের সামনে, এবং অনুষ্ঠানটা পরিচালনা করছিলেন আমাদের অগর যিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমি যখন সামনাসামনি বলছিলাম তাদেরকে, তারা একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল, বিকজ রিয়েলিটিটা আমি বলেছি তাকে যে আপনি তো এক কাপ চাও খাওয়ান নাই আমাদেরকে। আমার ফুটবলাররা এখন পর্যন্ত আমাকে বলে যে ভাই আপনি ক্যাপ্টেন ছিলেন, আমাদের বিএফএফ তো কিছুই করলো না আমাদেরকে। তখন কিন্তু তারা পিছন থেকে আমাকে এসে বলছে ভাই আর বইলো না প্লিজ, তারা লজ্জা পাচ্ছে। এই হচ্ছে তাদের চরিত্র। তো
এদের দিয়ে দেখেন সে 2008, তারপরে পরবর্তীতে যে আবার নির্বাচিত হলো সেনি 12 সালে, 16 সালে, 20 সালে। দেখেন এই যে নির্বাচনের পরে এসে তিনি সব সময় প্রত্যাশা দেখিয়েছিলেন। 12 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তিনি বলেছিলেন যে 2022 সালে কাতার ওয়ার্ল্ড কাপ খেলবে বলেছিলেন, একদম জাতীয় দৈনিকে এসছিল। তখন আমি বলেছিলাম কথাটা, যে তখন হয়তো অনেকের কাছে ভালো লাগে নাই, যে সালাউদ্দিন সাহেব যে বলেছেন যে 2022 সালে বাংলাদেশ ফুটবল টিম বিশ্বকাপ খেলবে, এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। কারণ এটা অসম্ভব ব্যাপার, কারণ আপনার সেই স্ট্রাকচার নাই, আপনার সেই চিন্তা নাই, আপনার সেই পেশাদারিত্ব নাই। আপনি সারাদিন ঘুমান, আপনি রাতে এসে অফিস করেন, আপনি কোনো কাজ করেন না। আপনার ভিতরে একটা মানুষের হিউম্যান বডিতে যেই ধরনের খারাপ গুণগুলো থাকা উচিত সবগুলি তার ভিতরে রয়েছে, সেটা সবাই জানে, এটা ওপেন হয়তো বা অনেকেই বলে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তিনি কখনোই সুস্থ মস্তিষ্কে চিন্তা করেননি যে আমি যে ফুটবল ফেডারেশনের দায়িত্ব পেয়েছি আমার কি করণীয় রয়েছে, তিনি সেটা কখনোই করেন। এবং দেখেন সেই সালাউদ্দিন সাহেবের সাথে যারা দীর্ঘদিন কাজ করেছে, আমি লাস্ট যে বিএফএফ এর যে ইলেকশন হয়েছে, যদি ওই যে এফসি ফিফার কিছু বেরিয়ার রয়েছে, যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে চেঞ্জ করা যাবে না, তাদের ভোটে করতে হবে, না এলে ফুটবল ফেডারেশন নিষিদ্ধ হয়ে যাবে, বিভিন্ন দিস অ্যান্ড দ্যাট বেরিয়ার দিয়ে তারা সেই কিন্তু হাতে তাদের যে স্বৈরাচারের আমলে যে বানানো যে কাউন্সিলর, তাদেরকে দিয়ে কিন্তু সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই কাউন্সিলরদের মাধ্যমেই কিন্তু এখন বিএফএফে সেই স্বৈরাচারের দোসররাই কিন্তু রয়ে গেছে। শুধু হাতে গোনা আমাদের সভাপতি তাবিদ আওয়াল ছাড়া, পাশাপাশি 2-1 জন ছাড়া বাকি সবাই কিন্তু তৎকালীন সময় তারা ছিল। তো তাদেরকে রেখে আপনি কিভাবে বাংলাদেশ ফুটবলের উন্নতি করবেন? এবং তাদের সে চিন্তাধারা, মেন্টালিটি তো চেঞ্জ হয় না। মানুষ এখন তরুণ প্রজন্ম নতুন চিন্তা করছে। আপনি দেখেন বাংলাদেশের ফুটবলের চেয়ে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, স্প্যানিশ লিগ বলেন, বুন্দেস লিগ বলেন, অন্যান্য দেশের খেলাধুলা আমাদের সন্তানরা, আমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম তারা বেশি খবর রাখে। বাংলাদেশের ফুটবল নিয়ে কয়জন খবর রাখে বলেন? আপনি বিদেশি ফুটবলের সব কথা জিজ্ঞেস করেন, আমাদের সন্তানরা সব মুখস্থ বলে দিবে, বিকজ তারা ওইটা ফলো করে। কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলকে আমরা কি সন্তানদের জন্য সেই ফলো করার মতো সেই পরিস্থিতি আমরা দেখতে রেখে যেতে পেরেছি, মানে করছি আমরা? আমি যে কথাটি প্রথমে বলেছিলাম যে একজন বাবা মা কেন তার সন্তানকে স্পোর্টসকে বেছে নিবে, পেশাদারিত্ব মনোভাব নিবা, পেশাদার হিসেবে সে ভবিষ্যতে যে ডাক্তার ইঞ্জিনিয়ারের পাশে আমার সন্তান একজন স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা ওই জায়গাটিতে যদি হিট করতে না পারি, কখনোই আমাদের স্পোর্টসে শুধু ফুটবল না অন্যান্য ইভেন্টেও আমরা আগাতে পারবো না। আপনি দেখেন ইউরোপের দিকে তাকান, ছোট ছোট বাচ্চারা জন্মের পরেই, ইউরোপ তো ফুটবল সবচেয়ে বেশি জনপ্রিয়, ছোট ছোট বাচ্চারা ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে, বিকজ তাদের সেই এনভায়রনমেন্ট আছে, সেই কালচার রয়েছে। তারা জন্মের পরে চিন্তা করে যে আমার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক ফুটবলার হবে, বা আইদার ক্রিকেটার হবে, আইদার অন্য কোনো স্পোর্টসকে বেছে নিবে। ক্ষুদ্র দেশ কিন্তু আমাদের, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খেলাকে অনেক বেশি পছন্দ করে। খেলার জন্য মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ইন্ডিভিজুয়াল যে অন্যান্য স্পোর্টসগুলি হোক, অনেক ভালো ট্যালেন্টেড প্লেয়ার আমাদের কিন্তু বাংলাদেশে আছে। ডিউ টু ম্যানেজমেন্ট, ডিউ টু আমাদের এনভায়রনমেন্ট, ডিউ টু আমাদের যে পরিকল্পনা দীর্ঘমেয়াদী, যে আমরা কিছু করতে চাই, সেটা যে কোনো স্পোর্টসই হতে পারে, সেই স্পোর্টসের চিন্তাধারাটা কিন্তু আমাদের কারো ভিতরে নেই। সবাই যার যার মতো করে চলছে, যে এইভাবে টাইমটা পাস করা, আর মুখে মুখে যখন ক্যামেরার সামনে আসে তখন বড় বড় কথা বলা। আমি বলছি যে না, যে আমি রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো সেটা না, আমি বলছি যে আমাকে স্টার্ট করতে হবে। আমি 5 বছর কিংবা 10 বছর মেয়াদি যদি আমরা কর্ম পরিকল্পনা করতে পারি, তাহলে ডেফিনেটলি একটা চেঞ্জ আসবে। যেমন আমি আপনাকে বলেই দিই যে একটি খেলোয়াড় যখন খেলা শেষ করে তার ফিউচার কি? আমরা কি আজ পর্যন্ত কেউ চিন্তা করেছি যে আমাদের খেলোয়াড়দের ভবিষ্যৎ কি? একজন সরকারি চাকরিজীবী চাকরি ছেড়ে দিলে সে পেনশন পায়। একজন ব্যবসায়ী, সে তার ইনভেস্টমেন্ট থাকে যে না, আমি যদি অসুস্থ হই বা আল্লাহ না করে কোনো খারাপ কিছু, তাহলে আমার সন্তানরা সেই ব্যবসা থেকে তারা কিছু ভালো কিছু করতে পারবে। বা আমাদের ধরেন যারা বীর মুক্তিযোদ্ধা ছিল তাদের একটা ভাতা রয়েছে। কিন্তু আমাদের যারা খেলোয়াড় রয়েছে, যারা ন্যাশনালকে রিপ্রেজেন্ট করেছে বা করছে, তাদের খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের ভবিষ্যৎ কি? সবাই তো আর ক্রিকেটার হতে পারবে না, সবাই তো ফুটবলার হতে পারবে না। একজন ভারোত্তোলন খেলোয়াড় বা একজন ব্যাডমিন্টন খেলোয়াড়, তাদের কিন্তু অনেক ভালো কিছু করার সুযোগ রয়েছে। কিন্তু তারা চিন্তা করে যে আমি যে দেশের জন্য খেলছি, আগামীকালকে আমার পরিবার কি খাবে, কি বাজার করবে, ওই চিন্তা যদি আমার ওই খেলোয়াড়ের ভিতরে থাকে, তাহলে সে কিভাবে ভালো পারফর্ম করবে?
আমরা কিন্তু সেটা কখনোই চিন্তা করি না। তো আমাদের ওই জায়গাটাতে আস্তে আস্তে করে কাজ করতে, বাট স্টার্ট করা দরকার। আমরা এখন পর্যন্ত স্টার্ট করতে পারিনি, যার কারণে আমরা সেই গতানুগতিক প্রক্রিয়ার ভিতরেই চলমান রয়েছে। আপনার কথার একটা লক্ষণীয় বিষয়, আপনি যেটা বলছিলেন যে বর্তমানে বাফুফের যে কমিটি আছে তাতে পুরনো লোকজনই বেশি। ডেফিনেটলি আপনি তো সবাইকে চেনেন, কিন্তু দিনের শেষে এটা একটা নির্বাচিত বাফুফে। এটা ওই যে ওদের যে সাজানো যে কাউন্সিলর ছিল সেটা দিয়ে হয়েছে। এমন তো না যে আমরা 5ই আগস্টের পরে পরিবর্তিত যে দেশের পরিস্থিতি, সেখানে আমরা নতুনভাবে যারা গত 17 বছর বঞ্চিত হয়েছে, যারা মাঠের ক্রীড়া সংগঠক ছিল, যারা ফুটবলের জন্য নিবেদিত আছে, ম্যাক্সিমাম দেখেন আপনার ব্যবসায়ী দেখেন যে তারা ওই স্বৈরাচারের সুবিধা নিয়ে তারা একজন ক্রীড়া সংগঠক হয়েছে। বাস্তবিক অর্থে কারা এখানে ক্রীড়া সংগঠক রয়েছে? যারা দীর্ঘদিন, যাদেরকে আমরা দেখেছি ছোটবেলা থেকে যে তারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের সুন্দর একটি গাড়ি বিক্রি করে, নিজের সংসারের কি বলে, আমি অনেক শুনেছি গল্প যে এরকম তার নিজের ওয়াইফের গয়না বিক্রি করেও এসে ক্লাবে টাকা দিয়েছে, এরকম আমাদের ক্রীড়া সংগঠক ছিল। কিন্তু বাস্তবে দেখেন এখন কি সেই ধরনের কেউ আছে? আমরা সেই রকম কাউকে দেখি নাই। আচ্ছা আমিনুল ভাই, আরেকটা প্রসঙ্গে যেতে চাই, যেহেতু কথা প্রসঙ্গে উঠলো, জিনিসটা আপনার জন্য অপ্রিয় কিনা আমি জানি না, প্রসঙ্গটা মানে প্রসঙ্গক্রমে এসে গেল। সেটা হচ্ছে যে এই সর্বশেষ যে নির্বাচনটি হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, তার আগে পুরনো একজন লোক যিনি কাজী সালাউদ্দিনের সময় সভাপতি পদে ইলেকশন করতে চেয়েছেন, সেই তরফদার রুহুল আমিন, উনিও ইলেকশন করার বাসনা পোষণ করলেন এবং উনি একটা ঘটা করে আয়োজন করে জানালেন যে উনি নির্বাচন করতে চান সভাপতি পদে। যেটা হচ্ছে যে ফুটবল সংশ্লিষ্ট অনেকেই বিষয়টাকে ভালো চোখে দেখেননি, যে এক সময় সুসময়ের এসে উনি সভাপতি হতে চাইছেন, অনেক সমালোচনা হয়েছে এবং বিশেষ করে তার অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আপনিও নিশ্চয়ই জানেন যে নেতিবাচক আলোচনাই হয়েছে যে তার প্রোগ্রামে আপনি কেন। এটা যদি একটা ব্যাখ্যা দিতেন। আমার সাথে তার পরিচয় ছিল না। আমাদের সাবেক বেশ কিছু ফুটবলার যারা বাংলাদেশ ফুটবলকে একসময় রিপ্রেজেন্ট করেছে, সেই ধরনের কিছু ফুটবলাররা তারা এসে আমাকে বললো যে ভাই কাজী সালাউদ্দিন সাহেব তো নাই, তাহলে আমরা নতুন কাউকে বেছে নিতে চাই। তো আমি যে ঠিক আছে, এটা চয়েস করেন আপনারা, যদি মনে করেন আমার উপস্থিতিতে আপনাদের কোনো কাজে লাগবে, ডেফিনেটলি আমি আপনাদের সাথে উপস্থিত থাকবো। এখন আমরা তো চাই যে ফুটবল বা স্পোর্টসটাকে দলীয়করণ না করতে, রাজনীতিকরণ না করতে। যেই চিন্তা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার যে সাবেক ফুটবলাররা, যারা প্রায় 8-10 জন ফুটবলার ছিল, সবাই বাংলাদেশের লেজেন্ডারি ফুটবলার, তারা যখন আমাকে বললো যে ভাই অনেককেই তো দেখলাম, তো এই লোকটার বোধহয় তার চেষ্টা আছে বা সে বোধহয় পারবে বা তার সেই সদিচ্ছা আছে, ফুটবল ফেডারেশন থেকে কিছু নিবে না, সে দিতে আসছে, ওই চিন্তা ভাবনা নিয়ে তার সাথে শুধু আমি একদিনই বসছিলাম সকল প্লেয়ারদের উপস্থিতিতে, এবং তিনি আমাকে আমন্ত্রণ জানালেন যে ভাই আমি ফুটবল ফেডারেশন নির্বাচন করতে চাই। আমি বলছি ঠিক আছে করেন, কারণ আমরা তো কোনো দল থেকে কাউকে মনোনীত করিনি বা দল থেকে কাউকে আমরা বলিনি যে ভাই আমরা ওনাকে সমর্থন দিচ্ছি। সোসাইটির আমি একজন স্পোর্টসম্যান হিসেবে, সাবেক ফুটবলার হিসেবে, এবং ওনাকে আমরা যখন খেলেছি তখন ওনাকেও আমরা পেয়েছি, হ্যাঁ, একজন ক্রীড়া সংগঠক হিসেবে, সেই চিন্তা থেকে আমি সেদিন উপস্থিত হয়েছিলাম। বাট এটাকে রাজনীতির যে প্রেক্ষাপট, এটা নিয়ে অনেকে অনেকভাবে নেতিবাচক মন্তব্য করেছেন, বাট এটা আমি যেটা ট্রুথ সেটা আপনি রুহুল আমিন তরফদার সাহেবকে যদি আপনি এই অনুষ্ঠানে এনে বসান তাহলে তিনিও একই কথাই বলবেন। সো দ্যাট এটা নিয়ে আমার কোনো বিষয় না। বাট আমার কথা হচ্ছে বাস্তবিক অর্থে আমরা স্পোর্টসকে কখনোই দলীয়করণ করতে চাই না। আমি আজকে এখানে বলে গেলাম, সেটা আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, ডেফিনেটলি এটা আমরা শতভাগ চেষ্টা করব সেটাকে রাজনৈতিক এবং দলীয়করণ মুক্ত রাখতে, স্পোর্টসটাকে, সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সব স্পোর্টসেরই হোক। বাট আমরা চাই একটা নিউট্রালি, একটা নিরপেক্ষ একটা ক্রীড়াঙ্গন তৈরি হোক, যেই ক্রীড়াঙ্গনের মাধ্যমে ওই গত 17 বছরের মতো যে ডিএনএ টেস্ট করে যে সে আওয়ামী লীগের কি না, সেইটা টেস্ট করে তাকে ওই কোনো জায়গায় বসানো হবে, সেই জিনিস আমরা আর চাই না দেখতে। আপনি বললেন যে আপনার দল যদি, আল্লাহ পাক যদি চান, আপনার দল যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আপনারা স্পোর্টসকে দলীয়করণ করবেন না, কিন্তু বাংলাদেশের বাস্তবতা এটা কতটুকু সম্ভব? আমি চেষ্টা করব বলেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব, এবং এটা নিয়ে আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি, তিনিও আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তিনি বলেছেন যে আমরা এটা শুরু করব এবং এটা আস্তে আস্তে করে আমরা সকল জায়গাতেই আমরা চেষ্টা করব যে দলীয়করণ মুক্ত রাখার জন্য, রাজনীতিকরণ মুক্ত রাখার জন্য। কারণ স্পোর্টসটা হচ্ছে সবার, স্পোর্টসে সবার এখানে মনোনিবেশ থাকবে, সবার এখানে আগ্রহ থাকবে, প্রত্যাশা থাকবে। আমরা চাই যারা মাঠের, যারা ক্রীড়া সংগঠক, তারা যাতে
খেলাধুলার প্রতি আসে। এটা স্পেসিফিক যে কোনো দলীয় তিনি এক জায়গায় বসে আছেন তাকে এনে আমাকে বাফুফে কিংবা ক্রিকেট বোর্ডে তাকে বসিয়ে দিতে হবে, এই জিনিসটা আমরা চাই না। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় চান না। সো দ্যাট আমরা চেষ্টা করব সমষ্টিগতভাবে, রাতারাতি পারবো না, বাট আমরা শুরুটা করতে চাই যাতে আস্তে আস্তে করে ভবিষ্যৎ আমরা স্পোর্টসকে মানে দলীয়করণ মুক্ত রাখতে পারি। একটু যদি নির্দিষ্ট করে জানতে চাই, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, একটা নির্বাচনের প্রক্রিয়া আছে, অন্যান্য ফেডারেশনও আছে। মানে বাংলাদেশের জেনারেল প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যখন যে সরকার ক্ষমতায় থাকে, বিভিন্ন ফেডারেশনের সভাপতি পদগুলো সেই দলের প্রতিনিধি থাকেন আর কি সভাপতি পদগুলোতে। তা আপনি যেটা বললেন যে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করবেন স্পোর্টসকে, সেটা কি সভাপতি পদের জন্য প্রযোজ্য হবে? সবার জন্য প্রযোজ্য এটা হবে। আমার তো কথা হচ্ছে যে কোনো দলীয় পদধারী বা যারা কোনো দলের একটা দায়িত্বশীল জায়গায় রয়েছে, আমরা সেই রকম কাউকে এনে কোনো ফেডারেশনের সভাপতি বানাতে চাই না। আমরা চাই যারা মাঠের জন্য, যারা ওই ফেডারেশনের জন্য যোগ্য, সে যেই কেউ হতে পারে, তাকে এনে আমরা কাজ করাতে চাই। যে জোর করে এনে সে ধরেন ফুটবলের কিছুই বুঝে না, সে ক্রিকেটের কিছুই বুঝে না, আমি তাকে এনে বসাই দিলাম, এরকম লোক আমরা কখনোই চাই না। যারা ওই সেক্টরের লোক, আমরা তাদেরকেই প্রাধান্য দিতে চাই। আপনি যখন খেলেছেন বেশিরভাগ সময় বাংলাদেশ টিমের অপরিহার্য গোলরক্ষক আপনি ছিলেন। তবে একটা বিষয় যেটা হচ্ছে যে একই সময় আরেকজন গোলরক্ষক ছিলেন বাংলাদেশে, বিপ্লব ভট্টাচার্য। আপনি ইনজুরিতে না পড়লে সাধারণত তার খেলার সুযোগ হতো না, এবং সেই সুযোগগুলি উনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন যখনই সুযোগ পেয়েছেন। একটু জানতে চাই যে একটা লম্বা সময় আপনি টপে ছিলেন, অপরিহার্য গোলরক্ষক ছিলেন, 1 নম্বর গোলরক্ষক ছিলেন। সেটা কি এই বিপ্লবের সঙ্গে এই রাইভালরিটা কি আপনাকে শীর্ষে থাকার জন্য আপনাকে পুশ করতো কিনা? দেখেন, বিপ্লব আর আমরা আন্ডার 16 জাপানে যেটা হয়েছিল নাগোয়াতে, সেটা হচ্ছে 1996-এর কথা বলছি আমি। বিপ্লব আহ্বানী টিমের জুনিয়র গোলকিপার ছিল, আমি মোহামেডানের জুনিয়র গোলকিপার ছিলাম। তো ওইখান থেকেই কিন্তু আমরা আন্ডার 16টা প্রথম সুযোগ পাই। তো তখন কিন্তু মোহামেডান কিংবা আহ্বানী কিন্তু বাংলাদেশের টপ টিম। তো সেই জায়গা থেকে যখন আমরা আন্ডার 16 খেললাম, খেলার পরে আমরা যখন জাপান থেকে ফেরার পরে আমি ফরাজগঞ্জে চলে গেলাম খেলার জন্য। মোহামেডানে জুনিয়র গোলকিপার ছিলাম এবং বিপ্লব চলে গেল আহ্বানীতে ছিল, আহ্বানীতে খেলার সুযোগ পেল। তো 96-এর আমার ফরাজগঞ্জের যে খেলার যে ইয়াটা, সেটা কিন্তু আমার জীবনের মানে স্পোর্টস ক্যারিয়ারের জন্য, ফুটবল ক্যারিয়ারের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। প্রাণ গোবিন্দ কুন্ডু কোচ আপনাকে জোর করে খেলিয়েছেন, রাইট। এবং আমাকে যখন জুনিয়র গোলকিপার থেকে মোহামেডানের ফরাজগঞ্জে নেয়, এটা নিয়ে তারা ব্যাপকভাবে চিন্তিত ছিল। একটা ছোট ছেলে, ও কখনো ঢাকার মাঠে খেলে নাই, ও খেলতে পারবে কি না, মানে ওকে দিয়ে আমরা পারপাস সার্ভ করতে পারবো কি না। তো ফরাজগঞ্জ কিন্তু তখন আপনার মানে সব বড় বড় টিমের জন্য কিন্তু অলওয়েজ একটি আতঙ্ক ছিল, যে মোহামেডান বলেন কিংবা আহ্বানী বলেন বা মুক্তিযোদ্ধা বলেন, তাদের সাথে সবসময় কিন্তু একটা সবসময় রুখে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনার, এবং তখনকার জায়ান্ট কিলার দল হিসেবে ছিল ফকিরাপুল, আপনার মনে আছে? হ্যাঁ, ফকিরাপুল, ইয়াং মেন্স ফকিরাপুল। তো প্রথম ম্যাচে ওই প্রাণ গোবিন্দ কুন্ডু এবং আমার বড় ভাইও তখন ফরাজগঞ্জে খেলতেন, মইনুল হক মইন, এবং আমাদের মোহামেডানে যারা ছিলেন সিনিয়র প্লেয়ার, তারা অনেকেই মোহামেডানে তখন ফরাজগঞ্জে এসছেন, লাইক রিয়াজ ভাই, লাইক আপনার ছোট মুন্নার কথা আপনাদের মনে আছে, স্ট্রাইকিং পজিশনে খেলতেন। তারা অনেকেই এসছেন এবং তারা কেন জানি বলেছিলেন যে না, আমিনুল পারবে। এই যে একটা আস্থার জায়গা তাদের মুখ থেকে যখন আমি শুনেছি, এবং ফকিরাপুলের সাথে আমাদের প্রথম ম্যাচ ছিল, এবং ওইটি ছিল আমার মানে ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় একটি টার্নিং পয়েন্ট। এবং সেই ম্যাচে আমরা যখন 1-0 গোলে এগিয়েছিলাম, খেলার ঠিক শেষ হওয়ার আগ মুহূর্তে একটি মিরাকেল সেভ হয়েছে আমার মাধ্যমে। আমি নিজেও জানি না যে এটা কীভাবে সম্ভব হয়েছে। ওই যে একটি সেভ, ওই সেভ কিন্তু আমার মানে মনোবলকে এত বেশি বাড়িয়ে দিয়েছে যে আমি ওই ফরাজগঞ্জে ফুল সিজন মোহামেডান বলেন, আহ্বানী বলেন, কেউ আমাদের সাথে জিততে পারে নাই। আমাদের যদি মোহামেডানের সাথে খেলা হয়েছে, তাহলে আহ্বানী থেকে আমার কাছে অফার আসতো যে আমিনুলকে ভালো করে খেলতে বলেন, আমিনুলের জন্য পুরস্কার রয়েছে। আমি আবার যখন আহ্বানীর সাথে খেলেছি, তখন মোহামেডান থেকে আমাকে বলা হতো যে আমিনুলকে ঠিক মতো খেলতে বলেন, আমাদের তরফ থেকে আমিনুলের জন্য পুরস্কার রয়েছে। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আমাকে কেন্দ্র করে, এবং সিজন শেষ হওয়ার পরেই কিন্তু আমি ন্যাশনাল টিমও ডাক পেলাম, এবং সিজন শেষ হওয়ার পরে আমাকে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলো। এই যে আমার কেরিয়ারের যে উত্থানটা,
সেটা কিন্তু আমি ফরজগঞ্জ থেকে উঠেছি এবং পাশাপাশি বিপ্লব ভট্টাচার্য ও আবাহনীতে খেলেছে, ও ভালো পারফর্ম করেছে। করার পরে আমরা প্রথম 96-এ যখন আমরা আন্ডার 16 খেললাম এবং তারপরে এসে 98-এ যেটি আমাদের আন্ডার 19 ফুটবল টুর্নামেন্ট হলো, তখন কিন্তু বিপ্লব ভট্টাচার্য খেলতো 11-এ, মানে আন্ডার 19 ফুটবল টিমে, এবং তখন আমি সেকেন্ড গোলকিপার হিসেবে ছিলাম। ওই সময় আন্ডার 19 খেলতে গিয়ে শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচে বিপ্লব ভট্টাচার্য ছোট্ট একটি মিস্টেক করেছিল। ওইটা গোলকিপারদের অনেক সময়, আমার ক্ষেত্রে হয়েছে অনেক সময়, মিস্টেক করার পরে আমাকে তখন কোচ মাঠে খেলার সুযোগ দিল। ওই যে আমি খেলা শুরু করলাম, এরপর থেকে বাংলাদেশ টিমে আমি 98-এরই এন্ড অফ 98 আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আমি খেলেছি কাতারের এগেনস্টে, যে কাতার এখন বিশ্বকাপ ফুটবল খেলে, এবং আন্ডার 19 ফুটবল টিমের সাথে আমি 1-1 গোলে আমরা বাংলাদেশ দল ড্র করেছিলাম, এবং ন্যাশনাল টিমের সাথে আমরা 0-0 ড্র করেছিলাম। ওইটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য এবং আমার জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল, যে আমার বেশ কয়েকটি সেভ আমাকে আরও অনেক বেশি বাংলাদেশ দলের জন্য খেলার জন্য অনেক বেশি মনোবল তৈরি করেছিল। এবং সেই 98 থেকে শুরু করে 2011 আমি যতদিন খেলেছি চেষ্টা করেছি নিজের যোগ্যতা, নিজের ত্যাগ এবং নিজের যে পরিশ্রমের মাধ্যমে, নিজের সাধনার মাধ্যমে নিজেকে টপ পজিশনে ধরে রাখা। আমি কখনোই বিপ্লবকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতাম না। আমি সবসময় ওর সাথে আমার একটা বন্ধুসুলভ সম্পর্ক ছিল, এবং আমি সেই বন্ধুত্ব রক্ষা করেই কিন্তু আমি যখন 99-এ আবাহনীতে খেলি, এবং আমি আমার ক্যারিয়ারের ভালো একটি সময় ছিল আবাহনী ক্লাবে তখন 99-এ, এবং খুব টপ ফর্মে ছিলাম। এবং আনফর্চুনেটলি মালয়েশিয়ার সাথে একটি ম্যাচে আমার এই আঙ্গুল ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে বিপ্লব ভট্টাচার্য খেলার সুযোগ পেল, এবং সেই খেলার সুযোগে, এবং আমার তখন কোচ ছিল সামির সাকির থেকে শুরু করে সকল ক্লাব অফিসিয়াল অনেক খেলোয়াড়রা আমার এই ইনজুরির কারণে মানে চোখের পানি ফেলেছে যে আমিনুলকে ছাড়া আমরা কিভাবে নেপালের সেই সাব গেমস চ্যাম্পিয়ন হব। আলহামদুলিল্লাহ যে আমি না থাকলেও বিপ্লব ভট্টাচার্য সেই জায়গাটি পূরণ করেছিল এবং খুব ভালো ম্যাচ খেলেছে, এবং আমরা কিন্তু নেপালের 99 সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম। আপনার এখনো সে মনে আছে যে আমাদের টিপুর সেই গোল্ডেন গোলের কথা। তো এইভাবে কিন্তু বিপ্লব ভট্টাচার্যের সাথে আমার কিন্তু দীর্ঘ প্রায় 2011 সাল পর্যন্ত আমরা একসাথে কিন্তু ফুটবল খেলেছি। তো ওই পথ চলায় 2003 সালে আমি ইনজুরি থেকে কাটিয়ে উঠে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করলাম। 2010 সালে আমি সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেলাম। এই যে দীর্ঘ সময় কিন্তু বিপ্লব আমার সাথেই ছিল। তো আমি খেলেছি, কখনো আমি ইনজুরি হলে বিপ্লব খেলেছে। আমাদের ভিতর কিন্তু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এখনও রয়ে গেছে। অনেকদিন পর সেদিন বিপ্লবকে দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদেরই একটি প্রোগ্রামে জনসভার ভিতরে দেখি বিপ্লব হঠাৎ করে হাজির হয়ে গেছে মোহাম্মদপুরে। তো অনেকদিন পর দেখে আমার কাছে ভালো লেগেছে বাস্তবতা, যে অনেকদিন পর ও তো এখন কোচিং করছে, হ্যাঁ, হয়তোবা ফুটবল বা স্পোর্টসের সাথে রাজনৈতিক ব্যস্ততার কারণে ওইভাবে খোঁজ খবর রাখতে পারি না। কম্বোডিয়াতেও পার করেছেন উনি, বিদেশেও গিয়েছেন। যাই হোক, আমি ওটা জানি না। তো আপনাদের সাথে যারা স্পোর্টসের সাংবাদিক, দীর্ঘদিন পরে সেই ফুটবল মাঠে গিয়ে, অনেক দিন পরে গিয়ে একটি প্র্যাকটিস সেশনে আমি গিয়েছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে। তো এই জায়গাটা একটি ভালো লাগার জায়গা সবসময় থেকে যাবে আমার, কারণ আমি এই ফুটবল মাঠ, এই স্টেডিয়াম, এখান থেকে বেড়ে ওঠা, এখানেই আমাদের সতীর্থ খেলোয়াড়রা রয়েছে, এখন অনেকেই কোচ হয়ে গেছে, অনেকে হয়তো বা অবসরে চলে গেছে। আপনাদের যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, আপনাদের সাথে অনেকদিন পরে, দীর্ঘদিন পরে দেখা হয়েছে। তো এই জায়গাটি আসলে কখনোই ভোলার না, এটি অন্যরকম একটি অনুভূতি কাজ করে। এর ভিতরে বিপ্লব ভট্টাচার্যের সাথে দীর্ঘ যে পথ চলা, হ্যাঁ, আমাদের কখনোই আমার কাছে মনে হয়েছে যে আমরা যে 96 থেকে শুরু করে 2011 আমি যতদিন খেলেছি ন্যাশনাল টিমে, ততদিন বিপ্লবের সাথে আমার যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটি আন্ডারস্ট্যান্ডিং আছে না, যে একে অপরের যে একটু রাইভাল হিসেবে কাজ করা, কখনোই আমি বা বিপ্লবের ভিতরে এটা কখনোই কাজ করে নাই। আপনার একটা মিসিং লিংক আপনার ক্যারিয়ারে 99 এর সাব গেমসে ওই সোনাজয়ী দলের অংশ হতে না পারা, তো আরো কিছু মিসিং লিংকও বোধহয় আপনার ক্যারিয়ারে আছে। এর মধ্যে একটা হচ্ছে 2000 সালে সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলতে গিয়ে সেখানে বোধহয় আপনি নজর কেড়েছিলেন, এবং আল হিলাল ক্লাব, যেটা এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে, এবং নেইমার এই ক্লাবের হয়ে খেলেছে, সেখানে একটা খেলার সুযোগ তৈরি হয়েছিল। এবং আপনি সবসময় অভিযোগ করে এসেছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তার গাফিলতির কারণে আসলে সেই সুযোগটা ধরা দিয়েও আসলে ধরা দেয়নি। এই গল্পটা একটু জানতে চাই যে আসলে কি কারণে সম্ভব হয়নি। এটা আসলে কি, হঠাৎ করে ধরেন আমরা যখন ফার্স্ট রাউন্ড খেলি, দাম্মামে খেলা হয়েছিল, আমরা ভিয়েতনামের সাথে আমরা 0-0 ড্র করেছিলাম। ওই দিনও আমার একটা মিরাকেল সেভ ছিল এবং আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম প্রথম ম্যাচেই ভিয়েতনামের সাথে।
তো ভিয়েতনাম কিন্তু অবভিয়াসলি আমাদের চেয়ে অনেক বেটার সাইড, বেটার টিম। পাশাপাশি আমাদের সেকেন্ড ম্যাচ ছিল হচ্ছে সৌদি আরবের সাথে। তো সৌদি আরব তো আসলে তখন তো টপ টিম, এশিয়া মহাদেশের টপ টিম, এবং ওরা তখন বিশ্বকাপ খেলে। ওই দলের সাথে 90 মিনিটের ভিতরে মনে হচ্ছে যে আমার উপরে যে ঝড় গেছে বা আমার ডিফেন্স লাইনের উপরে যে ঝড় গেছে, সেই ঝড়ের ভিতরেও কিন্তু আমরা এত সেফ করেও আমাদের কিন্তু 3 গোলে হারতে হয়েছে। তো 3-0 গোলে হারার পরে এবং পরবর্তী ম্যাচ ছিল আমাদের মঙ্গোলিয়ার সাথে। তো ওই যে প্রথম ম্যাচ ভিয়েতনাম এবং সৌদি আরবের সাথে যে এককভাবে যেভাবে চেষ্টা করেছি বাংলাদেশ টিমকে বা আমার সতীর্থ খেলোয়াড়রা চেষ্টা করেছে যে সর্বোচ্চ পারফর্ম করে আমরা যাতে আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারি, এবং মঙ্গোলিয়ার সাথে আমরা 3-0 গোলে জিতেছিলাম এবং সেখানে আমাদের আলফাজ ভাই গোল করেছিল। ওই প্রথম রাউন্ডের পরে বিষয়টা আলোচনায় আসে যে আল হিলাল ক্লাব আমাকে রাখতে চায় এবং ওরাও আমাকে ক্লাবে নিতে চায়। এবং তখন হয় কি, আমাদের দেশে তো আসলে বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় গিয়ে বিদেশের মাটিতে খেলবে ওই কালচারটা আসলে ওইভাবে ছিল না, বা আমরা বয়সে যতটুকুই ছিল তো চিন্তাও করি না যে বাবা মাকে রেখে গিয়ে ওইখানে খেলবো। বাট এইখানে যেটি হয়েছিল আমি পরে শুনেছি এবং ওইখানকার পত্রপত্রিকা লেখালেখি হয়েছে যে আমাকে রাখতে চায় ওরা, এবং আমাদের বাংলাদেশের যারা মিডিয়া, তখন আপনারা যারা ওই ট্যুর কাভার করতে গিয়েছেন তখনকার মিডিয়ারাও অনেকেই এটা নিয়ে ব্যাপকভাবে লেখালেখি করেছে যে আমিনুলকে রেখে দিতে চায়। কিন্তু আমাদের যে অফিসিয়াল টু অফিসিয়াল যে একটি কমিউনিকেশন, এই কমিউনিকেশনটি আসলে কখনই ছিল না। পরবর্তীতে আমি শুনেছি যে আমিনুল যদি এখানে খেলে তাহলে তো ও আর বাংলাদেশে আসবে না, ও খেলতে চাবে না। এটি আমাকে খুব অবাক করেছে, যার কারণে আমি একটু মর্মাহতই ছিলাম। এর ভিতরে আমাদের এক অফিসিয়াল তিনি মারাও গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো সামহাও ওইসব কারণে আসলে তখন আর খেলা হয়ে ওঠেনি। বাট পরবর্তীতে অনেকেই অনেক রকম অজুহাত দেখার চেষ্টা করেছেন, আরে না তোমার কি বলে তখন কি বলে আল হিলাল ক্লাব ফরেন কোনো গোলকিপার রিক্রুটমেন্ট করবে না, এই জন্য তোমার খেলা হয় না, এটা দুর্ভাগ্য তোমার জন্য, এই ধরনের অ্যাসেট্রা অনেকে অনেক কিছু বলেছেন। বাট আমি যেটা আমার কিসমতে ছিল না সেটা নিয়ে আমি আফসোস করি না। আমরা জানি আপনার তো একজন জেনেটিক ফাদার অবশ্যই আছেন, এর সঙ্গে আপনার একজন বিদেশি বাবাও আছেন। হ্যাঁ, তার গল্পটা একটু শুনতে চাই, যিনি আপনাকে জার্মানির লিগেও খেলানোর চেষ্টা করেছিলেন। ওই সময় আপনি কাকতালীয়ভাবে আরেকটা ইনজুরিতে পড়েন, স্পাইনাল ডিস্কের ইনজুরি। জর্জ কোটানকে নিয়ে যদি আপনার স্মৃতিচারণাটা একটু বলেন। না ওয়েল, আসলে জর্জ কোটান যখন প্রথম আসে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে 2000 সালের কথা বলছি, আমাদের 99 সাব গেমসে যখন সামির সাকির বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন করলো। এবং আমাদের দুর্ভাগ্য এটা বলতেই হয় যে আসলে আমাদের বাংলাদেশ থেকে কোনো কোচের বিদায়টা ভালো হয় না, সে চ্যাম্পিয়ন হোক বা না হোক। তো সামির সাকিরের বিদায়টাও কিন্তু ভালো হয়নি। চ্যাম্পিয়ন হওয়ার পরও সামির সাকির কিন্তু বাংলাদেশে আসেনি, সে কিন্তু সেইখান থেকে তার দেশে ফেরত চলে গেছে। এই যে চলে যাওয়াটা, পরবর্তীতে আমাদের সাময়িক বোধে বাংলাদেশে একজন কোচ ছিলেন, পরবর্তীতে আমাদের জর্জ কোটান আসলো। তো জর্জ কোটান একজন ইংলিশ কোচ ছিলেন, হ্যাঁ, মার্ক হ্যারিসন ছিল। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মার্ক হ্যারিসন যখন আমাদেরকে নিয়ে মালদ্বীপে গেল, তো যখন আমাদের প্রায় 10 ঘন্টা একটা ট্রানজিট ছিল হচ্ছে আপনার শ্রীলঙ্কা এয়ারপোর্টে কলম্বোতে, তো যখন দেখলো যে একটি জাতীয় দল আমার খেলোয়াড়রা, বাংলাদেশ টিমের খেলোয়াড়রা ফ্লোরে শুয়ে আছে, তাদের জন্য কোনো হোটেল বরাদ্দ নাই, তারা কেউ সোফা সেটে ঘুমিয়ে আছে, কেউ হয়তো বা সোফার পিছনে ওই যে ছোট কাদের ব্যাগ থেকে হয়তো একটা তাওয়াল আছে, সেই তাওয়ালটা বিছিয়ে শুয়ে আছে। এই বিষয়টি মার্ক হ্যারিসনকে ব্যাপকভাবে ব্যথিত করেছিল। আমার সাথে কথা হয়েছিল এবং আমরা মালদ্বীপে পৌঁছালাম। সামহাও আমরা হয়তো বা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, হয়তো বা আমরা আমাদের মনোমতো যেটা আমরা প্রত্যাশা করেছি সেটা আমরা পাইনি। ওইখান থেকে কিন্তু মার্ক হ্যারিসন বাংলাদেশে আর আসেনি, ওইখান থেকে কিন্তু ও সোজা চলে গেছে ওর দেশে। এই যে একটি বিষয় বাংলাদেশের যে ফুটবলকে নিয়ে, এটি মার্ক হ্যারিসন খুব ব্যাপকভাবে ব্যথিত হয়েছিল। পরবর্তীতে তো সে আর কাম ব্যাক করেনি, পরবর্তীতে আসলো জর্জ কোটান। তো জর্জ কোটান আসার পরে তো দীর্ঘদিন আমাদের ন্যাশনাল টিমের সাথে, এবং আমিও চেষ্টা করছি সেই 2000 সালের কথা, যেটি আপনি ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের কথা বলছিলেন, সৌদি আরবে দাম্মামে তিনি জর্জ কোটান কোচ ছিলেন তখন। তো ওই পারফরমেন্সের পরে এসে আমি 2002 সালে একটি খুব মারাত্মক ইনজুরিতে পড়ি এবং আমার স্পাইনাল কর্ডের ডিস্ক সরে গিয়েছিল। তো বাংলাদেশে অনেকভাবে চেষ্টা করে কোনোভাবেই এটা কিন্তু আমার এই ট্রিটমেন্টটা করতে পারিনি।
এবং বাংলাদেশি একজন ডাক্তারও দেখিয়েছিলেন, তিনি বলেছিলেন যে তোমার হয়তো অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করলে তুমি আর খেলতে পারবে না, এরকম একটি বিষয় বলেছিলেন। তখন আমি কোচের সাথে শেয়ার করলাম যে কোচ কি করা যায়। তো সে নিজেই দেখলাম আমার সামনেই বলল যে কাকে মেইল করব বা কাকে এই বিষয়টি জানানো যায় যে কিভাবে তুমি সুস্থ আবার দ্রুত মাঠে ফিরতে পারবা। কারণ আমি তখন, আমাকে দেখে অনেকেই চোখের পানি ফেলে দিয়েছে যে আমি একদম বাঁকা হয়ে গিয়েছিলাম। এবং কোচ নিজে প্রতিদিন এসে আমাকে চেক করতো এবং বিভিন্ন যে আমাদের ফিজিওথেরাপিস্ট বা বিভিন্ন, আমার মনে হচ্ছে একজন ডক্টর হিনিম্যান বা কি নাম জানি ছিল, একজন ইংলিশ, উনি হলো ওই যে সিআরপিতে বসতো। তো তিনি এসে ফিলোমনা তিনি এসে আমাকে প্রায় ট্রিটমেন্ট করিয়ে যেতেন, যে চেষ্টা করি যে উইদাউট সার্জারি ছাড়া আমিনুলকে ভালো করা যায় কিনা। এই চেষ্টাটা কিন্তু কোচ বিগিনিং থেকে করছিলেন। পরে আমি কথা বললাম, কোনোভাবেই ভালো হচ্ছিল না, দিনকে দিন আমি বাঁকা হয়ে যাচ্ছিলাম। পরে কোচ আমাদের তো ওই যে মানে নিয়ের ইনজুরির জন্য আমাদের একজন ডাক্তার আছেন ইন্ডিয়াতে বসেন, ডক্টর আনন্দ যোশী। আমাদের ওই যে কোচ মিন্টু ভাই, তিনি কয়েকবার গিয়ে ট্রিটমেন্ট করিয়েছেন বাংলাদেশ থেকে। নিয়ে ইনজুরি হলেই তার কাছে সবাই যেত। তো আমাদের কোচ তাকে একটা মেইল করলো যে আমাদের এই ফুটবলার বাংলাদেশ টিমের গোলকিপার, ওর এই ইনজুরির সমস্যা। তো ও বলে যে ঠিক আছে, তুমি তো আমাকে তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। তো দ্রুত সময়ের ভিতরে আমি গেলাম। যাওয়ার পরে আমি তাকে দেখালাম, তখন আমার সাথে দেখা হয়েছে ওর কলকাতায়। বলে যে আমি কলকাতায় আছি, তুমি পাঠিয়ে দাও। তা আমি গেলাম, যাওয়ার পরে আমি ওকে দেখালাম, বলে যে সেম সমস্যা আমিনুল আমারও আছে, আমার চেয়ে যে বেটার করবে আমি তাকে দিয়ে তোমার অপারেশনটা করাবো। তো সে আমাকে বলে যে তুমি তাহলে আমার সাথে একদিন পরে আমি মুম্বাই যাব, তুমি মুম্বাইতে আসো। তা আমি মুম্বাইতে গেলাম। মুম্বাইতে যাওয়ার পরে ডক্টর সামির দালভি, যার সাথে আমার এখনও যোগাযোগ রয়েছে, এখনও বিভিন্ন সময় বাংলাদেশ থেকে কোনো এই সমস্যার জন্য কোনো ইনজুরি বা এই সমস্যার কেউ আক্রান্ত হলে আমি তার কাছে রেফার করি এবং সে খুব তাড়াতাড়ি একদম সাথে সাথে রেসপন্স করে। তো এরকম একটি সম্পর্ক আমার ডক্টর সামির দালভির সাথে হয়ে গেছে। তো পরবর্তীতে 2002 সালের মাঝামাঝি আমি ওই সামির দালভির কাছে গেলাম, সে আমার অপারেশন করলো। অপারেশন করার পরে একদম আমি আল্লাহর রহমতে সোজা হয়ে গেলাম এবং অপারেশনের 2 ঘন্টা পরে এসে আমাকে বলছে আমিনুল উঠো। তা আমি তো ভয়ে আতঙ্কিত, আরে কী বলে, আমি এত বড় ইনজুরি থেকে আমাকে এখনই উঠতে বলতেছে। উঠে নিয়ে আমাকে হাঁটা চলা করাইলো, সিঁড়ি বা হইলো, বলে যে অ্যাবসলিউটলি ফাইন, তুমি 3 দিন শুধু থাকবা, তারপরে তুমি বাংলাদেশে চলে যাবা। এই যে বাংলাদেশে আমি আসলাম 3 দিন পরে, আসার পরে আমার এই কোচ, আমি তাকে সকল বর্ণনা দিলাম এবং ডাক্তার সামির দালভি বলে দিচ্ছে তুমি 6 মাস পরে গিয়ে মানে নর্মাল দৌড়দৌড়ি করতে পারবা, আর 1 বছর পরে গিয়ে ফুটবল খেলতে পারবা। আর আমার তখন ইনজুরি, যেদিন আমি অপারেশন করি তার ঠিক 4 মাসের মাথায় হচ্ছে আমাদের সাফ ফুটবল 2003 সালে যেটা আমরা খেলেছি। তা আমি তো মানে মিলাতে পারছিলাম না যে কিভাবে আমি সাফ ফুটবল ধরবো। তা আমি আসার পরে নর্মালি, যেহেতু আমি ছোটোবেলা থেকেই মানে অত্যন্ত পরিশ্রমী, আমি চেষ্টা করেছি সবসময় নিজের মানে পরিশ্রম, চেষ্টা, সাধনা দিয়ে নিজের জায়গাটাকে অটুট রাখা, ধরে রাখা। তা আমি আসার পরে 10 দিন 15 দিন পরেই আমি মোটামুটি, আমার যেহেতু অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার ফিজিক্যাল কন্ডিশন তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, তো ওইটাকে কাজে লাগিয়ে আমি আস্তে আস্তে করে ট্রেনিং শুরু করলাম। তা আমি 10 দিন বা 15 দিন পরে কোচকে বললাম যে কোচ আমি তো ট্রেনিং শুরু করতে চাই, আই হোপ যে আমি আলহামদুলিল্লাহ আমি পারবো, তুমি আমাকে একটু হেল্প করো। তো সে 3 বেলা আমাকে ট্রেনিং করিয়েছে। আপনাদের অনেকেরই মনে আছে যে আমাদের লিগের খেলা চলছিল, আমি ওই মাঠের বাইরে দিয়ে আমাকে রানিং করাচ্ছে, আমাকে দুপুরবেলা সুইমিং করাতো, সকালবেলা রানিং করাতো এবং রানিংয়ের পরে বিকালবেলা ট্রেনিং সেশন শেষ করে আবার ও প্রতিদিন আমাকে বাসায় এনে পৌঁছে দিত। এই যে আপনি বললেন যে একজন বাবা তার সন্তানের জন্য যেভাবে করে, জর্জ কোটান ঠিক সন্তানের মতো কিন্তু সে আমাকে এইভাবে ট্রিট করেছিল এবং তার যে চেষ্টা, তার যে শ্রম দিয়েছে আমাকে, এবং সে আমাকে বলেছিল যে আমিনুল সাফ ফুটবলের আগে আমি তোমাকে 9টি ম্যাচ খেলাবো। আপনাদের মনে আছে যে গোল্ডেন জুবলি একটি টুর্নামেন্ট হয়েছিল ভুটানে, যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেখানে একটি ম্যাচ বিপ্লব খেলেছে, একটি ম্যাচ আমি খেলেছি। এইভাবে কিন্তু সে আমাকে খেলিয়ে খেলিয়ে আমার যে এত বড় ইনজুরি থেকে কিভাবে রিকভারি করলাম, এটা আল্লাহর তরফ থেকে আসলে মিরাকেল বিষয় ছিল। যখন আমি আমার সেই ডাক্তারকে বললাম এবং ডাক্তার যখন দেখলো যে 2003 সালে সাফ ফুটবলে আমরা ইন্ডিয়াকে সেমিফাইনালে হারিয়েছি, ফাইনালে আমরা মালদ্বীপকে হারিয়েছি, আমি একটি পেনাল্টি সেভ করেছিলাম, ডাক্তার তো শুনে আকাশ থেকে বলেছে যে এটা কীভাবে সম্ভব, যে এইটা আমি তোমাকে বলেছি তুমি 1 বছর পরে খেলতে পারো, তুমি 4 মাসের মতো মাথায় গিয়ে সাফ ফুটবল খেলেছো। বাট এটা অ্যাবসোলুটলি মানসিক একটি জ্বর এবং আল্লাহর রহমত বরকতের কারণে, সবার দোয়ায়
এবং আমার যে জর্জ কোটান যে কোচ, যিনি আমার পিতৃ সমতুল্য, তিনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, এটি অন্য কোনো কোচ হলে এটা কখনোই সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের আসলে আবার এখন ব্যতীত আমরা যে তিনি কিছুদিন আগে বেশ 2-1 বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এই পৃথিবীর মায়া ছেড়ে, এবং তিনি আমার বাসায় অনেকবার গিয়েছেন এবং পরবর্তীতে তিনি যখন আহ্বানীর ক্লাবের কোচ হয়ে এসেছেন, আমার সাথে সবসময় তার সাথে মেসেঞ্জারে যোগাযোগ হতো, কথা হতো, এবং তিনি আসছেন এবং আমার সাথে দেখাও হয়েছে। তো তার সাথে যেটি আপনি প্রথমে বলছিলেন যে বাবা সুলভ একজন বিদেশি কোচ, এটি আসলেই আমি মনে করি এটা আমার যারা সতীর্থ খেলোয়াড় ছিল তারাও নিজেরাও স্বীকার করবে যে জর্জ কোটান আমার জন্য যা করে গেছেন, একজন বাবা তার সন্তানের জন্য যা করেন ঠিক সেটাই করেছেন তিনি। তো আপনার এই বাবা আপনার পলিটিক্সে ঢোকার খবরটাকে কিভাবে নিয়েছিলেন? এটা ও জানতো যে আমি আসলে খেলা ছেড়ে দেওয়ার পরে আমি পলিটিক্সে ঢুকবো। আমি ওর সাথে অনেক সময় বিভিন্ন রকম গল্প করেছি, কথা বলেছি যে আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই, এদেশের সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য বা অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করতে চাই। এই বিষয়গুলো ওর সাথে শেয়ার করতে, এবং আমাদের আরেকটি কোচ ছিল, আপনার মনে আছে, ডিডো। হ্যাঁ, ডিডোর সাথেও এই বিষয়গুলি নিয়ে আমার প্রায়শই কথা হতো যখন ও আমাদের কোচ হয়ে আসছে। এবং পরবর্তীতে ও যখন বাংলাদেশ থেকে চলে যায়, তারপরেও কিন্তু অনেকবার এসছে এবং আমার সাথে ফোনে কথা হয়েছে, এখন পর্যন্ত কথা হয় মাঝে মাঝে। বাট ব্যস্ততার জন্য হয়তো বা পলিটিক্সের এখন কাজের এত বেশি চাপ, যার কারণে ইদানিং আর বেশ কিছুদিন কথা হয়ে ওঠে না। বাট ওরও আমার বিষয়টা জানতো যে না, আমি পলিটিক্স করছি বা পলিটিক্সে আমার একটি স্বপ্ন রয়েছে বা আমি দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই বিষয়টা আমি প্রায় জর্জ কোটান এবং ডিডোর সাথে আমার এই কথাগুলো শেয়ার হতো। আচ্ছা, উনি কিভাবে নিয়েছিলেন কোটান আপনার পলিটিক্সে জড়ানোর বিষয়টাকে? ওইটা ও খারাপভাবে নেয়নি, কারণ ওরও তো আসলে বাংলাদেশের ফুটবল নিয়ে যে একটি আক্ষেপ ছিল যে বাংলাদেশে অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, আমাদের স্পোর্টস অঙ্গনটা অত্যন্ত উজ্জ্বল, কিন্তু মানে কর্মকাণ্ডগুলো বা আমাদের যে পেশাদারিত্ব যে মনোভাব, সেটি আসলে ওই গতানুগতিকই ছিল, কোনো চেঞ্জ হয়নি। তো ও আমাকে সবসময় বলতো যে আমিল, তুমি যদি কখনো কোনো দায়িত্বে আসো বা তুমি যদি কখনো কোনো দায়িত্ব পাও, যেহেতু পলিটিক্স থেকেই তো তোমাকে ওই জায়গাটা, কাঙ্ক্ষিত জায়গাটা তুমি পৌঁছাতে পারবে একজন অ্যাজ এ ফুটবলার হিসেবে, তখন তুমি এই কাজগুলো করো। তো এই বিষয়গুলো আমাকে সবসময় নাড়া দেয় এবং এটা আমার সবসময় মনে আছে। যদি আল্লাহ পাক সুযোগ দেয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে বাংলাদেশের স্পোর্টসে নতুন একটি ধারা প্রবর্তন করা যায় কিনা এবং একটি পরিবর্তনের ধারা। আমি হয়তো রাতারাতি পারবো না, বাট চেষ্টা করব, আপনাদের সহযোগিতা লাগবে, সকলের সহযোগিতায় চেষ্টা করবো যে একটি ভালো জায়গায় যাওয়ার জন্য। 2003-এর সাব চ্যাম্পিয়নশিপ নট সাব গেমস বা এসএ গেমস, সেটাও আপনার 2010 সালে আপনি সেটা ক্যাপ্টেন হিসেবে জিতেছেন। সবশেষে মানে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে যদি পেছন ফিরে তাকান, আপনি কতটুকু অতৃপ্ত থাকেন অথবা কতটুকু তৃপ্তি থাকে আপনার? ওই একটি ভালো লাগার জায়গা আছে যে আমি বা আমরা যখন আমাদের যে বেসটি ছিল বাংলাদেশ ফুটবল টিমে, আমরা সব সময় সাফ গেমস কিংবা সাফ ফুটবল খেলতে গেলেই আমরা ফেভারিট ছিলাম যে বাংলাদেশ দল ফাইনাল খেলবে, এবং আমরা কিন্তু প্রত্যেকটি ম্যাক্সিমামই কিন্তু আমরা ফাইনাল খেলেছি। হয়তো হঠাৎ করে সেমিফাইনালে আমরা হয়তো একটিতে হেরে গিয়েছি, বাট ম্যাক্সিমাম দেখেন আপনি 96-এর পর থেকে আমরা যতগুলি খেলেছি, আমরা কিন্তু ম্যাক্সিমামগুলি ফাইনাল খেলেছি। তো সেই ফাইনাল খেলার একটি কিন্তু প্রত্যাশা, একটি ভালো লাগা আমাদের ভিতরে সবসময় কাজ করেছে যে না, এখন পর্যন্ত বাংলাদেশ টিমের যে সাফল্য বা যেটি 99, যদিও আমি ছিলাম না, বাট আমার সতীর্থরা ছিল, আমি আনফর্চুনেটলি ইনজুরির কারণে খেলতে পারিনি। 2003-এর একজন সদস্য ছিলাম, 2010-এ নিজে সদস্য এবং ক্যাপ্টেন ছিলাম, ক্লিন শিট, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই যে একটি ভালো লাগার জায়গা সেটি রয়েছে, বাট খেলার তো আসলে আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মানে আমাদের ভিতরে একটি ক্ষুধা ছিল, একটি চাওয়া ছিল, প্রত্যাশা ছিল যে আমাকে আরও বেটার করতে হবে, আরও বেটার করতে হবে, আরও বেটার করতে হবে। এই বেটার করার আসলে এটা কোনো শেষ নাই। তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার। তো কতটুকু দিতে পেরেছি, দিতে পারিনি, সেটা আপনারা বা দেশের মানুষ বিচার করবে। বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে অত্যন্ত অনেস্টলি, সততার সহিত, যাতে বাংলাদেশের ফুটবলের যে স্ট্রাকচার বা বাংলাদেশের ফুটবল নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা, সেই স্বপ্নটুকু পূরণ করার জন্য। বাট কতটুকু পেরেছি আমি নিজেও জানি না, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করেছি। মানে কোন কোন অর্জনগুলো থাকলে মনে হতো যে আপনার ক্যারিয়ারটা পরিপূর্ণ হয়েছে? আসলে সবাই তো, যে কোনো দল, ক্লাব ফুটবল বলেন বা ন্যাশনাল টিম বলেন, সবাই চ্যাম্পিয়ন হতে চায়। বাট আমাদের একটি আফসোস রয়েছে আমার, যেটি আমরা সবসময় ওই সাফের গণ্ডির ভিতরেই শেষ করেছি আমাদের প্রত্যাশাগুলো, আমাদের চাওয়াগুলো। সপ্তাহটা একটা জায়গায় সীমাবদ্ধ ছিল যে আমরা সাফ পেরিয়ে বা আমরা যদি আরেকটু বেটার পজিশনে যেতে পারতাম বা এশিয়ান লেভেলে যেতে পারতাম,
সেই সুযোগটি বা সেই এনভায়রনমেন্টটি বা সেই অবস্থানটি আসলে আমাদের বাংলাদেশের ফুটবলে পেরে উঠিনি আমরা। সামহাও বিভিন্ন রিজন, আমাদের ওয়েদার বলেন, আমাদের এনভায়রনমেন্ট বলেন, আমাদের স্ট্রাকচার বলেন, কিংবা আমাদের যে সীমাবদ্ধতা বলেন, সব কিছু মিলিয়ে আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি। বাট দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু আনাচে কানাচে অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে, অনেক ভালো ভালো কোয়ালিটিফুল প্লেয়ার রয়েছে, যেটি বিদেশি যত কোচই আসছে তারা কিন্তু সকলেই বলেছে। এবং 2010 সালে যে আপনার মনে আছে, আমাদের, আমি একটু পাগলই বলি তাকে, জর্জেভিচ, হ্যাঁ, সে আমাদের সাথে এত বেশি দুষ্টামি করতো, হ্যাঁ, এত বেশি সবসময় অ্যালার্ট রাখতো আমাদের, যে আমাদের সবসময় হাত রেডি রাখতে হইতো যে কোন সময় সে আবার এসে দুষ্টামি করে। এই যে একটি মানে কি বলে, যে উৎসাহ বা একটু উন্মাদনার যে আমরা একজন কোচ পেয়েছিলাম, যার নেতৃত্বে আমরা সাব গেমস চ্যাম্পিয়ন হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছিলাম, সেই আপনি 2003 সালে সাব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পরও জর্জ কোটানের বিদায়টা কিন্তু ভালো হয়নি। 2010 সালের জর্জেভিচ যখন আমরা সাব গেমস চ্যাম্পিয়ন হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, সেই জর্জেভিচের বিদায়টাও কিন্তু ভালো হয়নি। তো সার্বিক বিষয় চিন্তা করে আসলে আমাদের অফিসিয়াল বলেন বা বাফুফের দায়িত্ব যারাই যখন পেয়েছে, তারা তাদের মতো করেই চেষ্টা করেছে বা তাদের মতো করেই সাজানোর চেষ্টা করেছে। বাট বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, সেটা তারা কখনো চিন্তা করেনি। তাদের শুধু চিন্তা ছিল নিজেদের মতো করে। বাট বাংলাদেশের মানুষের চিন্তা যদি আপনি করেন, তাহলে আপনার ভিশনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আপনার। তো সেই জায়গায় আমাদের পৌঁছানো দরকার, সেই প্রত্যাশা করছি আমি। আচ্ছা, খেলা থেকে এবার আমি আবার বলেছিলাম যে আমি ফিরে যাব একটা জায়গায়, আরো আছে 2014 সালের 5ই মার্চ, যেটা বললেন আপনি সহ আরো অনেকেই জাতীয়তাবাদী দলে যোগদান করেছিলেন। তো ওই সময়টা ছিল যে আসলে বিরোধীদের দমন নিপীড়নের সময়। সেই সময়টায় তো একটা বিরোধী দলে যোগ দেওয়া, সেটাও তো সাহসের ব্যাপার ছিল। সেই সাহসটা সঞ্চয় করেছিলেন। গোলকিপার ছিলাম তো এমনি সাহস বেশি ছিল। হ্যাঁ, কালের কণ্ঠের প্রিন্ট এডিশনে অনেক আগে আপনার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল, আপনার সেটার হেডলাইন হয়েছিল যে গোলবারের নিচে কেউ আপনাকে কোনোদিন নার্ভাস করতে পারে। ওই ইন্টারভিউটা আমার এখনো মনে আছে। ওই সময়টা কি নার্ভাস ছিলেন একটু হলেও? না, আমি আসলে ওই যে আমি বলেছি যে সুসময় তো অনেকেই পাওয়া যায়। দলের যখন সুসময় থাকে তখন লোকের কিন্তু অভাব নেই। যেমন এই যে আমাদের বর্তমানে 5ই আগস্টের পরে আমাদের বহু লোকের ভিড়ে কিন্তু আমাদের অনেক পুরানরা এখন আফসোস করছে, ভাই আমরা কি এই নতুনদের ভিড়ে হারিয়ে যাব। বাট আমি এনশিওর করতে চাই যে যারা গত 17 বছর ত্যাগ তিতিক্ষা পরীক্ষিত হয়ে, দলের প্রতিটি নেতা কর্মীরা যারা পরীক্ষিত জিয়া পরিবারের একজন কর্মী হিসেবে, তাদেরকে সর্বোচ্চ অবশ্যই আমরা মূল্যায়ন করব। পাশাপাশি যারা নতুনদের ভিড়ে চিন্তা করছেন, আমি মনে করি নতুনদেরকে আমরা অবজার্ভ করব, কারণ দলের সুসময়ে অনেকেই আসে, কিন্তু দুঃসময় কারা পাশে থাকে তারাই হচ্ছে দলের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। তো আমি আলহামদুলিল্লাহ যে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে 2014 সালে যে রাজনীতির যে একটি ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি, যখন দমন নিপীড়ন নির্যাতন চলেছে, ওই সময়ে দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে যোগদান করতে পেরে আমি অবশ্যই গর্বিত যে আমি এমন একটি দল করি যে দল বাংলাদেশের মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, জনগণের ভোটের অধিকারের কথা বলে, এবং জনগণের যে দাবি, যে অধিকার, সেই দাবি আদায়ের কথা বলে। এবং সেই দাবি আদায় করতে গিয়ে দীর্ঘ সেই 14 সালের পর থেকে আমি বহুবার জেল খেটেছি, আমার হাতে হাত করা পড়িয়েছে। এবং গত জুলাইয়ে যে ছাত্র জনতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আন্দোলন, যে সংগ্রাম ছিল স্বৈরাচার শেখ হাসিনার এক দফার যে পতনের দাবি, সেই দাবিতে 19শে জুলাই মধ্যরাতে আমাকে ডিবি অ্যারেস্ট করে এবং বহুবার জেল খেটেছি, বহুবার রিমান্ডে গিয়েছি, ব্যাপকভাবে টর্চার করেছে। বাট জুলাই আন্দোলনে যেভাবে টর্চার করেছে, এটি কোনো মানুষকে করতে পারে না। এটি আসলে অমানবিক। এবং প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য একটি আতঙ্কিত ডিবির কার্যালয়। এবং 19শে জুলাই থেকে 6ই আগস্ট যেদিন আমরা মুক্ত হয়েছি, দ্যাট মিনস 5ই আগস্ট পর্যন্ত, এর ভিতরে 13 দিন আমি রিমান্ড খেটেছি। সর্বোচ্চ রিমান্ড খেটেছি আমি, যেহেতু আমি মহানগরের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকি। এবং আমি সবসময় আমার দলের যে নির্দেশনা, যে চাওয়া আমার কাছ থেকে, এটি আমি 100 ভাগ না, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করেছি সবসময়। এবং সবসময় যে আমি বললাম একটু আগে যে গোলকিপার ছিলাম, এই জন্য সাহসটা বোধহয় বেশি। বাট অনেকে মনে করেছে আমি বলতো ফুটবলার মানুষ, ওর বোধহয় এত সাহস, গুলির মুখে পড়লে হয়তো বা দৌড় দিয়ে পালিয়ে যাবে। বাট আপনাদের মনে আছে সেই 2021 সালের 17ই আগস্ট যখন আমি প্রথম, আমাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব
নির্বাচিত করেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেদিন আমরা যখন জিয়ার মাঝের আমি ফুল দিতে গিয়েছিলাম, আপনাদের সেই দৃশ্যপটের কথা নিশ্চয়ই মনে আছে, যেভাবে পুলিশ আমাকে গুলি করেছে, যেভাবে স্প্রিন্টার এখন আমি আমার শরীরে বহন করে বেড়াচ্ছি। এখনও যখন কোনো নিজের কোনো পরীক্ষার জন্য যখন এক্স রে করতে যাই, তখন ওই এক্স রে যারা করে তারা দেখে আতঙ্কিত হয়েছে, ভাই আপনার বডিতে এগুলি কী? তখন বলি যে সেই স্বৈরাচারের দেওয়া সেই স্যাম্পল আমার বডিতে রয়ে গেছে। তো তখন কিন্তু আমি স্টিল দাঁড়িয়েছিলাম, আমার সাথে আমার কনভেনার আমানুল্লাহ আমান ছিলেন, আমাদের সাবেক ছাত্রনেতা। তো সেই আমানুল্লাহ আমান ভাই সহ আমি সহ আমরা কিন্তু একদম দলের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে ওই মুহূর্তটা কিন্তু আমরা সেই স্বৈরাচারের যে আজ্ঞাবহ পুলিশ বাহিনীকে আমরা ফেস করেছি, এবং সেইখানে আমি বারংবার রক্তাক্ত হয়েছে, আমার মাথায় বুলেট লেগেছে, আমার শরীরে আমার পায়ে ঝাঁঝরা হয়ে গেছিলো আমার বডি সেখানে গুলির আঘাতে, এবং সেই স্প্রিন্টারগুলো এখনও আমি বহন করে বেড়াচ্ছি। সো দ্যাট আমি ওই দিন থেকেই মানে চেষ্টা করেছি যে দলের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা যাতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, সেই লড়াইয়ে এখন পর্যন্ত লড়াই করে যাচ্ছি। আমরা হয়তো বা 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাট পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনও। আমরা হয়তো গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, বাট গণতন্ত্র এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কারণ আমরা যে দীর্ঘ 17 বছর যে আন্দোলন করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই কাঙ্ক্ষিত নির্বাচন এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি, সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা রয়েছেন সকলেই আমরা আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারের মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার হবে, বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে, এটা প্রত্যাশা করি। আপনার সঙ্গে এমন একটা সময় কথা বলছি যখন আরেকটি জুলাই এসে গেছে, আরেকটি জুলাই মাসে আমরা কথা বলছি। আপনি নির্যাতনের কথা বলছিলেন গত বছর জুলাইয়ের সময় যে নির্যাতনটা আপনার উপর হয়েছিল। পরবর্তীতে 5ই আগস্টের পর আয়নাঘরের নির্যাতনের বর্ণনা আমরা শুনেছি। একটু কি গভীরে যেতে পারি যে আসলে কি ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে? এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে এটার জন্য মানে আমি সহ আমাদের কোনো নেতা কর্মীরা এটা এক্সপেক্ট করে নাই। কারণ আমি একটু আগে বলেছি, একটু হিংস দিয়ে গেছি যে প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কের নাম। আমাদের প্রতিদিন সন্ধ্যা হলে একটি হাতে গামছা এবং হাতকড়া নিয়ে আসতো ওই হারুনের সেই আজ্ঞাবহ যারা পুলিশ বাহিনী ছিল, যারা এই নির্যাতনগুলো করেছে, তারা এসে হাতকড়া পরাতো এবং পিছনে করিয়ে তারপরে চোখে গামছা বেঁধে এবং ওই যে কালো ক্যাপ আছে না, কালো ক্যাপ পরিয়ে ফেলতো। কালো ক্যাপ পরিয়ে তাদের যে টর্চার সেল আছে, কারণ এই তো কালো ক্যাপ পরানোর পরে গামছা পরানোর পরে আর কিছু দেখা যায় না, কোথায় নিয়ে যাচ্ছে, ওরা কি গুলি করে মেরে ফেলবে নাকি হাত পা ভেঙে ফেলবে না কি করবে, কোনো কিছু বোঝা যায় না, ওরা যা খুশি তাই করতে পারে। এবং ওইভাবে নিয়ে গিয়ে আমাকে সহ আমাদের প্রত্যেকটি সিনিয়র নেতৃবৃন্দ, এখানে রুহুল কবির রিজভী আহমেদ, আমাদের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের রফিকুল আলম মজনু, আমাদের জহিরুদ্দিন স্বপন, আমাদের শামসুজ্জামান দুদু ভাই এবং আমাদের নজরুল ইসলাম খান, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন প্রত্যেকের সাথেই তারা দুর্ব্যবহার করেছে এবং প্রত্যেককেই তারা নির্যাতন করেছে। এবং আমাদের সাইদুল আলম বাবুল ভাই ছিলেন আমাদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তো আমাকে যখন নিয়ে যায়, যে আমরা যখনই দেখেছি যে হাত করা পরিয়ে গামছা পরে সুস্থ শরীরে গেছে, বাট যে ব্যাক করেছে সে সুস্থভাবে নর্মালি হেঁটে আসতে পারে নাই, একটি লোককেও আমরা দেখিনি। এবং আমাকে যখন নিয়ে যায় চোখ বেঁধে কাপড় পরিয়ে এবং হাতে হাত করা পরিয়ে এবং আমাকে যেভাবে চেয়ারে আটকিয়ে ধরে আমার পা থেকে মাথা পর্যন্ত যেভাবে তারা আঘাত করেছে, আমার শরীর পুরাটা কালো হয়ে গেছে রক্ত জমাট বেঁধে, হ্যাঁ। এবং আমি মানে হাঁটতে পারছিলাম না, আমাকে 3 জন ধরে আমাকে পরে ডিবির গারদে নিয়ে শুয়ে রেখেছিল। এই যে নির্যাতন, মানে বাংলাদেশের রাজনীতি তো এই ধরনের নির্যাতনের জন্য আমরা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে একটি সুস্থ ধারা রাজনীতি রেখে যেতে চাই, গত 17 বছর স্বৈরাচার সরকার বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তো সেই রাজনীতি আমরা আর কখনো দেখতে চাই না। আমরা চাই যে জুলুম, যে নির্যাতন আমরা স্বীকার করেছি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের জনগণের দাবি আদায়ের জন্য, সেটি যাতে এখানেই পরিসমাপ্তি ঘটে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ইতিমধ্যে যে আমরা ভবিষ্যতে একটি সুস্থ ধারার স্বচ্ছ পরিচ্ছন্ন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং তিনি বলেছেন যে এই স্বৈরাচার সরকার প্রথমেই 1/11-এর পরে ক্ষমতায় এসে
তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা তারা সেটি বাতিল করেছিল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে আমরা সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নতুন করে সংযোজন করতে চাই, যাতে ভবিষ্যতে সকলে যাতে নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যার যার পছন্দের প্রার্থীকে যার যার পছন্দের দলকে নির্বাচিত করতে পারে। এবং তিনি আরও একটি কথা বলেছেন যেটি আমাদের 31 দফার ভিতরে রয়েছে, যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এইভাবে তিনি শিক্ষা, স্বাস্থ্য, আমাদের আইন, আমাদের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের কৃষক শ্রমিকদের যে ন্যায্য মজুরি এবং আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে যে নতুন পরিকল্পনা, শিক্ষা ব্যবস্থাকে যে গত 17 বছর ধ্বংস করে দিয়ে গেছে আমাদের সন্তানদের জন্য, সেই শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো এবং বাংলাদেশকে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ আমরা হিসেবে গড়তে চাই, সেই স্বপ্ন নিয়ে প্রত্যাশা নিয়ে কাজ করছি। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ শতভাগ চেষ্টা করব এদেশের সাধারণ মানুষের মতামত নিয়ে পরামর্শ নিয়ে সেটাকে সর্বোচ্চভাবে ইমপ্লিমেন্ট করতে। আপনি নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিচ্ছিলেন, নিশ্চয়ই আপনার ফেভারিট সাবজেক্ট। যত সহজে বলেছি বিষয়টা অত সহজ ছিল এবং এটা আপনার জন্য দুঃখজনক ব্যাপার, খুব ফেভারিট বিষয় না আলোচনার জন্য। একটু হালকা আলোচনায় যাই। ক্রিকেট, ফুটবল সব খেলাতেই পরিসংখ্যান অনেক বড় ফ্যাক্টর। একটু জানতে চাই আপনার পলিটিক্যাল ক্যারিয়ারে ঠিক কতবার অ্যারেস্ট হয়েছেন, সেই পরিসংখ্যানটা কি আপনার মনে আছে? আমি 4 বার অ্যারেস্ট হয়েছিলাম। প্রথমবার 1 মাস জেল খেটেছি, তারপরের বার 2 মাস, তারপরের বার 3 মাস 6 দিন, তারপরের বার হচ্ছে যেটা জুলাই আন্দোলনে 16 দিন, মানে 19 জুলাই অ্যারেস্ট হয়েছি, 6 আগস্ট বের হয়েছি। এই ছিল আমার বাট এর ভিতরে তো বহুবার এই পুলিশের যে স্প্রিন্টার, যে গুলি রক্তাক্ত হয়েছে, যেটা এখনো বহন করে চলেছি। বিভিন্ন সময় টিয়ার গ্যাস যেটি হয় আর কি, যে আমি বহুবার আমার পায়ের সামনে টিয়ার সেল, গ্রেনেড হামলা করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে সবার দোয়ায় এখন পর্যন্ত ঠিক আছে। তো বাট বারংবার কিন্তু এই স্বৈরাচারের যন্ত্রণা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা কখনো একটি রাত বাসায় শান্তিতে ঘুমাতে পারিনি। আমাকে না পেলে আমার সন্তানের উপরে, আমার মেয়ের উপরে বা আমার পরিবারের উপর নির্যাতন হয়েছে। তার অকথ্য ভাষায় আজে বাজে কথা বলেছে। আমাকে না পেলে দেখা গেছে, বা আমাদের কোনো নেতাকে না পেলে তার পরিবারের লোকজনকে থানায় নিয়ে গেছে, আমার ভাইকে নিয়ে গেছে। এইভাবেই কিন্তু গত 17 বছর স্বৈরাচার সরকার তারা একটি ভয়ের রাজ্য কায়েম করেছিল বাংলাদেশের মানুষের উপরে, যাতে আপনারা বা আমরা সত্য কথা না বলি, ভোটের কথা না বলি। কারণ তাদের কাছে ভোট কোনো মুখ্য ছিল না স্বৈরাচারের কাছে। তারা চেয়েছিল শুধু জোর করে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় এই রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে। বাট আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহই সকল সিদ্ধান্ত জানেন যে জুলুম বা জালিমকারীকে তিনি কতটুকু অবকাশ দিবেন। তো আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্ট সেই জালিমের পতন হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেই প্রত্যাশা আমরা সকলেই করি। তবে জেল খাটার মধ্যে কিছু সুবিধার দিকও আছে রাজনীতিক হিসেবে। আপনি প্রথমবার যখন জেল খেটে বের হলেন, আপনি পার্টি চেয়ারপারসনের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, বেগম খালেদা জি আপনাকে বলেছিলেন যে এখন তুমি পরিপূর্ণ রাজনীতিবিদ, এখন আর তুমি ক্রীড়াবিদ না। এক্স্যাক্টলি। তো এটার মধ্যে একটা সুবিধার দিক আছে। এই কথাটি আমাদের প্রিয় নেত্রী বলেছিলেন যে আমিনুল এখন পরিপূর্ণভাবে রাজনীতিবিদ, যেহেতু ও জেল থেকে বের হয়েছে। বাট রাজনীতি করতে গেলে জেল খাটাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এই যে স্বৈরাচারের সময় বা স্বৈরাচারের যে জুলুম, যে নির্যাতনের শিকার, বা এই ফ্যাসিস্টের যে উপাধি আজকে স্বৈরাচার সরকার পেয়েছে, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা কখনো চিন্তাও করি নাই যে এই ধরনের একটি পরিস্থিতির ভিতর দিয়ে আমাদেরকে দীর্ঘ 17 বছর পার হতে হয়েছে। তো যেই কথাটি আমি বারংবার বলছি যে ওই পরিস্থিতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে যাতে আর কখনো না ঘটে, এবং সেই ধরনের একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ আমরা তৈরি করতে চাই আগামীর প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং সেইটি হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে চিন্তা, যে চেতনা রয়েছে, এবং আমরা যে বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ, সে মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আচ্ছা, একটা প্রাসঙ্গিকভাবে একটা প্রসঙ্গ আমাকে আনতেই হবে। আপনি নিজের নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন, এবং আপনি নিশ্চয়ই চান যে এরকম ঘটনা যাতে অন্য কারোর সঙ্গে না ঘটে। এখানে একটা বড় ব্যাপার, আপনি সাবেক ফুটবলার, রাজনীতিতে জড়িয়েছেন, এবং বিশেষ করে বিরুদ্ধ সময়ে যোগ দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। বাট একই পরিণতির মধ্যে দিয়ে, হয়তো অতটা নির্যাতনের মধ্যে না, বাট মানসিক নির্যাতন বলেন এবং অন্য অনেক ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে অনেক সাবেক খেলোয়াড়কে। আপনি সাকিব আল হাসানের কথা যদি বলি, মাশরাফি বিন মুর্তজার কথা যদি বলি, নাইমুর রহমানের কথা যদি বলি, কিছুদিন আগে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উৎসব হয়েছে,
উনি আমন্ত্রিত হয়েও ওই অনুষ্ঠানে উনি যোগ দেননি। কালের কণ্ঠে উনি বলেছিলেন যে মবের ভয়ে তিনি এই অনুষ্ঠানে আসবেন না। তো এরকম একটা আলোচনাও আছে যে আপনি নিজে নির্যাতনের মধ্যে দিয়ে গেছেন, বাট এই সাবেক খেলোয়াড়দের সঙ্গে যা হচ্ছে এটার বিরুদ্ধে আপনি ভয়েস রেজ করছেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? না, বিষয়টা এরকম না। বিষয়টা যে ভয়েস রেজ করব কার বিষয়ে, কার পক্ষে, এটা আপনাকে ভাবতে হবে। কারণ সাকিব বলেন, মাশরাফি বলেন বা আমাদের দুর্জয় বলেন, তারা কিন্তু সেই স্বৈরাচারের বিনা ভোটের এমপি হয়েছে, সুবিধাবাদী এমপি হয়েছে। তারা একবারও চিন্তা করেনি যে তারা যে বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদের কিন্তু সারা বাংলাদেশে ফ্যান রয়েছে। সেখানে কিন্তু কোনো রাজনৈতিক বিষয় ছিল না। তারা খেলা না ছেড়ে তারা খেলোয়াড় থাকা অবস্থায় তারা সাকিব এবং মাশরাফি, খেলা না ছেড়ে সাকিব এবং মাশরাফি তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার প্রলোভনে পড়ে, কারণ স্বৈরাচার শেখ হাসিনা যখন দেখেছে যে এদেশে জনগণের যে ভোট, যেটা কাঙ্ক্ষিত ভোট, যেটা সারা বাংলাদেশের মানুষের চাওয়া, সেই প্রত্যাশিত ভোট যদি হয় তাহলে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, তারা নির্বাচিত হতে পারবে না। তখন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করেছে। তারা চিত্র জগৎ থেকে এনেছে কোনো অভিনেতাকে, তারা খেলোয়াড় জগৎ থেকে সাকিব কিংবা মাশরাফিকে এনে বহির্বিশ্বে প্রকাশ করেছে যে এই যে দেখেন বাংলাদেশের লিজেন্ডারি যারা রয়েছে তারকা, তারা তো আমাদের দলের সাথে কাজ করছে। বাট তাদের যারা খেলোয়াড়, তাদের একবারও ভাবা উচিত ছিল যে আমি কার সাথে যোগ দিচ্ছি, যার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ কথা বলছে। স্বৈরাচারের উপাধি তাদেরকে দিয়েছে, ফ্যাসিস্টের উপাধি দিয়েছে, তারা সেই স্বৈরাচারের 300 জনের অবৈধ এমপি হতে গিয়েছে। তো তার পক্ষে আপনি কিভাবে আমাকে বলেন যে আমি যদি একটা জিনিস যোগ করি, মনে করেন আপনি যেটা বলছিলেন স্বৈরাচার বা আগের যে সরকার ক্ষমতায় ছিল, তারা যদি পার্টিকুলারলি কাউকে চাইতো, তার পক্ষে কি না করা সম্ভব ছিল? আপনি কি মনে করেন মাশরাফি বা সাকিবের পক্ষে না করা সম্ভব ছিল? আমি পছন্দ অপছন্দ তো আমার কাছে। আমি একটি বিনা ভোটের নির্বাচিত সরকারের পক্ষে কিভাবে যাব, একটি বিনা ভোটের এমপি হতে কিভাবে আমরা যাব? সেই জায়গাতে তো তারা তো সারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার, তাই না? তো সারা ওয়ার্ল্ড তাদেরকে চিনে। তারা তো ওই বিষয়টি, তাদের যে সেলফ যে রেসপেক্ট, তারা যদি সেটিকে ধরে রাখতো তাহলে নিশ্চয়ই স্বৈরাচার শেখ হাসিনা বললেই কেন তাদের যেতে হবে। বাট হয়তো বা আপনি বলছেন যে তাদেরকে জোর করে নিয়ে গেছে, বাট তাদের তো সেলফ যেই রেসপেক্টটা সেটা তাদের থাকা উচিত ছিল। বাট সেটা তারা না দেখিয়ে তারা ওই স্বৈরাচারের প্রলোভনে পড়ে তারা ওই অবৈধ 300 জনের একজন হয়েছে সাকিব, একজন হয়েছে মাশরাফি। তো তাদের বিষয়ে এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, কারণ তাদের বিষয়ে যে ছাত্র হত্যা মামলা হয়েছে, তারা গত 17 বছর ধরে যে আমাদের অনেক নেতাকর্মীরা গুম হয়েছে, হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে খুব অসহায় জীবনযাপন করছেন। এবং গত ছাত্র আন্দোলনে জনতার এবং আমাদের দলের শত শত নেতাকর্মীদেরকে শহীদ করেছে। এতগুলো রক্তের বিনিময়, এতগুলো জীবনের উৎসর্গের বিনিময়ে আপনার সাকিব এবং মাশরাফির পক্ষে এটা যে সিদ্ধান্ত, সেটা রাষ্ট্র নেবে। এবং আমি একটি বিষয় বলতে চাই যে আমার সাথে যে নির্যাতন হয়েছে, যে নিপীড়ন হয়েছে, আমি চাই না যে কোনো খেলোয়াড়ের সাথে এই ধরনের কোনো নির্যাতন নিপীড়ন হোক, সেটা আমি কখনোই কামনা করি। এবং আপনার যে নির্যাতন বা নিপীড়ন হয়েছে, আইন উপদেষ্টাও বলেছিলেন যে আমিনুলের সময় তো কেউ মুখ খুলেনি যে আমিনুলের সঙ্গে কেন নির্যাতন হচ্ছে। এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আপনার মধ্যে কোনো ক্ষোভ কি কাজ করে? না, আমি কখনোই ক্ষোভ প্রকাশ করিনি, বাট কোনোদিন করবো না। আমি ডিজার্ভ করি যেটি আমার কাছে মনে হয়েছে যে আমি এদেশের সাধারণ মানুষের যে মতামত, গণতন্ত্রের যে মতামত এবং এদেশের জনগণের ভোটের অধিকারের যে মতামত, আমি সেটির পক্ষে ছিলাম, আমি রাইট রেখেছিলাম। সেটাই হচ্ছে আমার আত্মতৃপ্তি। সেটি নিয়ে এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা যে গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাইয়ে ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যে স্বতঃস্ফূর্ত রাজপথে নেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে, নিজের রক্ত বিলিয়ে দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমার কাছে মনে হয় যে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আরেকটা আলোচনা একটু তুলতে চাই, যেটা হচ্ছে যে সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু মাত্র 6 মাসের। এমপি হওয়ার পর 6 মাস পার হয়েছিল এবং এই 6 মাসের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরে ছিলেন, এবং মানে পলিটিক্সে খুব বেশি জড়ানোর সুযোগ পাননি যেহেতু বাইরে খেলা ছিল। যদিও তার বিরুদ্ধে নানা রকমের বিজনেস স্ক্যাম আছে বা তাকে নিয়ে, কিন্তু 6 মাসের ক্যারিয়ারের জন্য
দেশের মাটিতে এসে শেষ ম্যাচটা খেলতে না পারা, দেশের হয়ে খেলতে না পারা, মানে আপনার কাছে কি মনে হয় যে মানে এত বড় একজন দেশের স্পোর্টসের জন্য অনেক বড় ফিগার, তার প্রতি কি সুবিচার হয়েছে এটা? দেখেন, এখানে সারা বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশার জায়গা। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ এই স্বৈরাচারের বিরুদ্ধে কণ্ঠে তারা যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই জায়গায় একজন সাকিব আল হাসান দেশের পক্ষে খেলবে, এটা খুব স্বাভাবিক বিষয়। সে বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্রিকেটার, কিন্তু সে রাজনীতিবিদ হিসেবে বা একজন স্বৈরাচারের দোসর হিসেবে, স্বৈরাচারের ওই অবৈধ সংসদের একজন এমপি হিসেবে তার সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। কিন্তু তার যারা ফলোয়ার রয়েছে, যারা ফ্যান রয়েছে, তাদের কাছে খারাপ লাগাটা খুব স্বাভাবিক যদি স্পোর্টসটাকে আপনি দুই ভাগ করে ফেলেন। কিন্তু স্পোর্টসের খেলা চলাকালীন সময় সেই এই অবৈধ সরকারের প্রলোভনে পড়ে তিনি স্বৈরাচারের একজন এমপি হয়েছেন। তো সেটি যদি আপনারা ভুলে যান বা আমরা ভুলে যাই, তাহলে তো আসলে আমাদের ওই যে রক্ত যে ঝরেছে, আমাদের যে জীবন গিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। আচ্ছা, সেটা কখনোই আমরা মেনে নিতে পারবো না। এটা সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। একটু অ্যাডভান্সড আলোচনায় যাই। আপনার এই দীর্ঘ সাক্ষাৎকারে বারবারই একটা প্রসঙ্গ এসেছে, আপনি বলেছিলেন স্রষ্টা যদি আপনার দলকে সুযোগ দেয় আপনারা কি কি করতে চান। ধরুন আপনারা সুযোগটা পেলেন, সেক্ষেত্রে সাকিব, মাশরাফি, নাইমুর রহমান এদের ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি হবে? ডেফিনেটলি এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের আইন যেভাবে চলবে সেই পথেই তাদের চলতে হবে। আচ্ছা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, শেষের দিকে চলে এসেছি আমরা সাক্ষাৎকারের। আপনার দলের বিষয়ে আলোচনা হচ্ছিল। আওয়ামী লীগ সরকারের কথা বলছিলেন যে তারা অভিনেতা এবং হচ্ছে খেলোয়াড় এরকম বাছাই করা সেলিব্রিটিদের তারা রাজনীতিতে টেনেছিলেন। এটা তাদের একটা স্বৈরাচারের একটা রাজনৈতিক কৌশল ছিল। এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল আর কি। সো একই ট্রেন্ড কি আপনাদের মধ্যে দেখা যেতে পারে? আপনারা কি, মানে আমি বলছি যে সেটা অনুসরণ করার না, বিভিন্ন সেক্টরের তারকাদের কি এমপি বানানোর যে প্রক্রিয়া, এরকম রেডিমেড এনে কাউকে বানানোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ আমাদের গত 17 বছরে যারা পরীক্ষিত নেতাকর্মী রয়েছে, যারা আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ নিজেদের ত্যাগ স্বীকার করেছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই মানুষগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করবেন, সেটা সারা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, আমরাও করি। এবং আমি যখন বাংলাদেশের একজন জাতীয়তাবাদী আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলে যোগদান করেছিলাম এবং আজকে যেইখানে এসে দাঁড়িয়েছি, আমাকে দেখে অনেক খেলোয়াড়রা এখন রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছে। এবং আমার সাথে সাথে আমাদের মহানগর বডিতে আপনি জানেন যে আমাদের জাহিদ পারভেজ একসময় আমাদের সাথে ন্যাশনাল টিমে খেলেছে, সে কিন্তু আর মহানগরের সদস্য। এরকম অনেক ফুটবলার, অনেক ক্রিকেটার গত স্বৈরাচারের আমল থেকে কিন্তু তারা আমার সাথে কাজ করছে। তো এটি কিন্তু কেউ রেডিমেড হয়ে আসে না যে হঠাৎ করে এসছে, বিষয়টা কিন্তু এরকম না। তারা কিন্তু সেই স্বৈরাচার আমল থেকে রাজনীতি করতে 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 এই জায়গায় এসছে। এবং আমি একজন ক্রীড়াবিদ হিসেবে আজকে রাজনীতির যেই জায়গায় এসছি, আমি আমার পিছনে অনেকেই দেখেছি যে যারা অনেক আগ্রহ প্রকাশ করে যে ভাই আমরা আপনার পিছন পিছন আপনার সাথে একজন দলের ক্ষুদ্র কর্মী হিসেবে, দলের একজন সেবক হিসেবে কাজ করতে চাই। তো সেটা আমার কাছে ভালো লাগার একটি জায়গা যে তারা হঠাৎ করে আসতে চায় না, তারা রুট লেভেল থেকে আস্তে আস্তে করে করে একটি জায়গায় আসতে চায়। সো দ্যাট আমার কাছে মনে হয় যে এই ধরনের আমাদের দলে স্বৈরাচার যেভাবে কৌশলগত কারণে নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য বিভিন্ন কৌশল তারা অবলম্বন করেছে, ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী কাদায়, আমাদের এই ধরনের কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা, শেষ প্রশ্নটা একটু করতে চাই। 2018 সালে কালের কণ্ঠের প্রিন্ট এডিশনে আপনার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। আমাদের তখনকার সহকর্মী নোমান মোহাম্মদ আপনার সাক্ষাৎকারটি নিয়েছিলেন। সেখানে আপনি বলেছিলেন যে আপনার স্বপ্ন যে আপনি ক্রীড়ামন্ত্রী হয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বদলে দিতে চান। 18 থেকে 25, 7 বছর পেরিয়ে গেছে, এখন নিশ্চয়ই স্বপ্নটা আরো বড় হয়েছে। হ্যাঁ, এই 7 বছরে অনেক নির্যাতন সয়েছেন, রাজনৈতিকভাবেও আরো পরিপক্ক হয়েছেন। এখন নিশ্চয়ই আপনার স্বপ্নটা আগের জায়গায় নেই, হয়তো আরো বড় পরিসরে স্বপ্ন দেখছেন, সেটা কি? আসলে আমি প্রথমে যেটি বলেছি যে আমি একজন দলের কর্মী হিসেবে 2014 সালে 5ই মার্চ যখন যোগ দিয়েছি, ঠিক তখন থেকে আজ অবধি আমি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। তা আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল আমাকে এই জায়গায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক করেছে, স্পোর্টস সেক্রেটারি করেছে। তা আমি সেই জায়গাটি নিয়েই আমি কাজ করে যাই দলের একজন নিবেদিত কর্মী হিসেবে। এখন সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দল পার্টি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়
আমাকে নিয়ে কী চিন্তা ভাবনা করছেন আমি সেটি তার উপরেই ছেড়ে দিয়েছি। তিনি যেখানে আমাকে মনে করবেন যে এইটার জন্য আমি যোগ্য বা এটির জন্য আমি করলে আমার দেশের মানুষের জন্য আমি ভালো কিছু করতে পারবো, আমি এটি তার উপরেই ছেড়ে দিয়েছি। আমার এই সিদ্ধান্ত তিনিই নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক সময় দেওয়ার জন্য, বিশেষ করে আপনার এই ব্যস্ততম দিনের পরও এই রাতের বেলা এসে সময় দেওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আবার কখনো দেখা হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং কালের কণ্ঠের এই ডিজিটাল যেই প্রক্রিয়াটি আমি দেখলাম আজকে, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের উত্তর সাফল্য আমি কামনা করছি। ধন্যবাদ। কালের কণ্ঠের দর্শকরা, অনেকক্ষণ ধরে দেখলেন আপনারা সাবেক অধিনায়ক জাতীয় ফুটবল দলের এবং বর্তমানে বিএনপির একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনুল হকের সাক্ষাৎকার। পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা। খোদা হাফেজ।